বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 12ই জানুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের নবম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির নবম ক্লাস। তো শুরুর দিকে আমরা একটা জিনিস একটু বাদ দিয়ে এসেছিলাম, ওটা আর পড়তে মনে ছিল না, আজকে সেটা দেখবো। দেখেন, গুরুত্বপূর্ণ সংজ্ঞা সমূহ পাইছেন? তো এই গুরুত্বপূর্ণ সংজ্ঞা সমূহের মধ্যে নালিশ এবং প্রাথমিক বিবরণী এটা পড়বো না, এটা অলরেডি আমরা জানি। নালিশ আর কি বলেন, প্রাথমিক বিবরণী। নালিশ, ওই যে আমি আপনাদের যে পেজ দিছিলাম ওখানে আছে, নালিশ মৌখিক আকারে হতে পারে, লিখিত আকারে হতে পারে, জ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হতে পারে, অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হতে পারে, তবে পুলিশ রিপোর্ট কিন্তু নালিশ হিসেবে গণ্য হবে না। আর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তো গত ক্লাসেই বিস্তারিত জানছি। তো এরপরে আম, এখানে জেনে রাখা ভালো, তো যদি একটু আসি, জেনে রাখা ভালো পরের পেজে। জেনে রাখা ভালো যদি দেখেন যে নালিশ অবশ্যই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করতে হবে, এটা একটু মনে রাখেন। যদি পরীক্ষায় কখনো প্রশ্ন আসে যে নালিশ কার কাছে দায়ের করা যায়, নালিশ অবশ্যই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করতে হবে। কারণ ফৌজদারি কার্যবিধির গোল দিবেন 4 ক। 4 ক ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট বলতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট নিষ্পত্তির জন্য প্রেরণ বলে ধরতে হবে। সুতরাং নালিশ হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট নিষ্পত্তির জন্য মৌখিক বা লিখিত আকারে দায়েরকৃত কি বলেন, অভিযোগ। তো আমরা এখানে নতুন একটা জিনিস জানলাম, নতুন না আমরা জানি, বাট তারপরেও মনে রাখতে হবে যে নালিশ দায়ের করতে হয় কার কাছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। এরপরে এরপরে লাইনটা ইম্পর্টেন্ট, যে নালিশ বলতে পুলিশ রিপোর্ট অন্তর্ভুক্ত হবে না। 3টে স্টার্টেড, নালিশ বলতে পুলিশ রিপোর্ট অন্তর্ভুক্ত হবে না। এই লাইন থেকে একবার প্রশ্নই আসছে এর আগের বার, সর্বশেষ যে পরীক্ষা হলো তার আগের বার, যে নালিশ বলতে কোনটি অন্তর্ভুক্ত হবে না, কোনটি অন্তর্ভুক্ত হবে না, পুলিশ রিপোর্ট অন্তর্ভুক্ত হবে না। তারপরের পয়েন্টটা বাদ দিয়ে ফৌজদারি কার্যবিধির 4 ক ধারার 1 উপধারার ক অনুচ্ছেদে অনুসারে ফৌজদারি কার্যবিধিতে ম্যাজিস্ট্রেট বলতে বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য করতে হবে। এটা আমি যে পেজ দিছিলাম ওখানেও আছে, যে উইদাউট এনি কোয়ালিফাইং ওয়ার্ড ম্যাজিস্ট্রেট শ্যাল বি কনস্টিটিউট অ্যাজ এ রেফারেন্স টু এ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অর্থাৎ যদি কোথাও শুধু ম্যাজিস্ট্রেট শব্দটা থাকে তাহলে ওই ম্যাজিস্ট্রেট দ্বারা কি বোঝাবে, বিচারিক ম্যাজিস্ট্রেট। এরপরে চলে আসেন সহকারী দায়রা জজ। সহকারী দায়রা জজ যুগ্ম দায়রা জজ হিসেবে ব্যাখ্যা করতে হবে। এর আগে একটা সময় পর্যন্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজের নাম ছিল সহকারী দায়রা জজ। বর্তমানে সহকারী দায়রা জজকে কি হিসেবে গণ্য করতে হবে, যুগ্ম দায়রা জজ। বুঝতে পারছেন? তো প্রাথমিক তথ্য বিবরণী, এজাহার, এগুলা পড়বো না, এগুলা মোটামুটি আমরা জানি। 1 নম্বর প্রশ্নটা পড়ি, দেখেন ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত নিম্নের কোনটি নালিশের অন্তর্ভুক্ত নয়? দেখেন, পুলিশ অফিসারের রিপোর্ট। এখন যদি বলেন স্যার মৌখিক অভিযোগ, লিখিত অভিযোগ, এটা আমরা জানি, কিন্তু নারাজি কি? নারাজি হলো, সামনেই জানবো, যে যখন কোনো তদন্ত করে পুলিশ যখন তদন্ত প্রতিবেদন দেয় তখন নালিশকারী বা সংবাদদাতা তারা বলে যে পুলিশের তদন্ত প্রতিবেদন আমরা মানি না, আমাদের পক্ষে আসে নাই, বা যাদের অ্যাকচুয়ালি অভিযুক্ত করার কথা তাদেরকে অভিযুক্ত করে নাই, এটারই বলে কি, নারাজি। বুঝছেন? নারাজিও এক প্রকারের নালিশি দরখাস্ত হিসেবেই গণ্য হয়, কারণ সামনে গিয়ে আমরা জানবো যে নালিশি দরখাস্ত যেভাবে করা হয় নারাজি দরখাস্ত সেভাবে করা হয়। নারাজি মানে হলো আমি মানি না, নারাজি বলে না, নারাজি মানে রাজি না। জি। তারপর দেখেন without any qualifying word to a magistrate shall be constitute as a reference to key magistrate, judicial magistrate. তারপরে 2012 সালে একটা প্রশ্ন আসছে এফআইআর এর পূর্ণাঙ্গ রূপ কোনটি? এফআইআর এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ফার্স্ট ইনফরমেশন। যদি বলে যে ফৌজদারি কার্যবিধির 154 ধারায় এফআইআর শব্দটা কয়বার উল্লেখিত হয়েছে? একবারও না। এফআইআর রেকর্ড করে 154 ধারায়, বাট সিআরপিসি তে 154 ধারায় এফআইআর নাই। এফআইআর শব্দটার উল্লেখ আছে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলের 243 বিধিতে। ঠিক আছে। এরপরে যদি দেখেন অনুসন্ধান, তদন্ত এবং বিচারিক কার্যক্রম, সংক্ষেপে বলে যাই, আমরা জানি, তারপরেও যারা জানেন না, যে অনুসন্ধান এবং বিচার দুইটাই ম্যাজিস্ট্রেট বা আদালত করে। অনুসন্ধানও ম্যাজিস্ট্রেট করে, বিচারও ম্যাজিস্ট্রেট করে বা আদালত করে। এখন দুইটার মধ্যে পার্থক্য হলো চার্জ গঠনের আগ পর্যন্ত ম্যাজিস্ট্রেট বা আদালত যা করে সেটা বলে অনুসন্ধান, আর চার্জ গঠনের পরে ম্যাজিস্ট্রেট বা আদালত যেটা করে সেটা কি, বিচার। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশ কখনো ইনকোয়ারি করতে পারে না।
বাট পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল পিআরবি এর সংশ্লিষ্ট বিধান অনুসারে পুলিশ এনকোয়ারি করতে পারে, কিন্তু সিআরপিসি অনুসারে পুলিশ এনকোয়ারি করতে পারে না। খেয়াল করেন এটা। তার তদন্ত করে হচ্ছে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট যারা ক্ষমতা দিছে সেই। তদন্ত আর একটা জিনিস মনে রাখবেন, তদন্ত একটা মামলার অনুসন্ধান পর্যায়ে তদন্ত করতে পারে, বিচারিক পর্যায়ে তদন্ত করতে পারে। তদন্তের কিন্তু নির্দিষ্ট কোনো সময়সীমা নাই। তো আমরা জেনে রাখা ভালোতে চলে আসি যে অনুসন্ধান করে, যে দেখেন অনুসন্ধান করে আদালত বা ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন তদন্ত করে পুলিশ অফিসার, নাকি পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি যিনি কি নন, ম্যাজিস্ট্রেট নন। আর বিচার কখনো অনুসন্ধান হিসেবে গণ্য হবে না। তো ছোট ছোট জিনিস, এই জিনিসগুলো মনে রাখবেন, এখান থেকে সচরাচর প্রশ্ন হয়ে থাকে। আমরা যদি সেলফ প্র্যাকটিসের 4 নাম্বার প্রশ্নটা দেখেন, যে ফৌজদারি আইনে অন্য কিছু বলা না থাকলে ম্যাজিস্ট্রেট বলতে বোঝাবে কাকে? বিচারিক ম্যাজিস্ট্রেটকে। তারপরে যদি দেখেন 5 নাম্বার, যে ফৌজদারি আইনে অন্য কিছু না থাকলে সহকারী দায়রা জজ বলতে কাকে বোঝাবে? যুগ্ম দায়রা জজ, নাকি? আচ্ছা, আর এই জায়গায় যে প্রশ্ন আছে সবই গুরুত্বপূর্ণ, কষ্ট করে পড়বেন। দেখেন অপরাধের শ্রেণী পাইছেন? অ্যাকচুয়ালি ফৌজদারি কার্যবিধির কোথাও বলে নাই যে অপরাধ কত প্রকার। অপরাধের সংজ্ঞা দিছে, কিন্তু বলে নাই যে অপরাধ কত প্রকার। কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অপরাধকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। আমরা যদি দেখি আমলযোগ্যতার দিক থেকে আমলযোগ্য, আমল অযোগ্য। সমনের দিক থেকে সমন মামলা, ওয়ারেন্ট মামলা। জামিনযোগ্যের ক্ষেত্রে জামিনযোগ্য, জামিন অযোগ্য অপরাধ। আর আপোষযোগ্য অপরাধ, আপোষ অযোগ্য অপরাধ। তো যদি বলেন যে অপরাধ 2 প্রকার বা অপরাধ 4 প্রকার, এভাবে বলা যাবে না, কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অপরাধে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। তো যদি আমরা এখানে দেখি যে আমলযোগ্য অপরাধ এবং আমল অযোগ্য অপরাধ, এটা মুখে যদি বলি যে অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে সেটা হলো আমল যোগ্য, আর যে অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না সেটা হলো আমল অযোগ্য। দ্বিতীয় তফসিলের তৃতীয় কলাম, ওখানে কিন্তু সরাসরি কগনিজেবল এন্ড নন কগনিজেবল শব্দটা নাই। ওই জায়গায় যেটা আছে পুলিশ মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, আর পুলিশ মে নট or শ্যাল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। তারপরে দেখেন সমন মামলা বা ওয়ারেন্ট মামলা, এটা আছে দ্বিতীয় তফসিলের চতুর্থ কলামে। সমন মামলা, ওয়ারেন্ট মামলা আসলে কি? যখন নালিশি মামলা দায়ের করে, তখন নালিশি মামলায় আমলে নেওয়ার পরে দ্বিতীয় তফসিলের চতুর্থ কলামে ওই ধারায় ম্যাজিস্ট্রেট যদি আমলে নেয় মানে তো প্রসেস ইস্যু মানে হলো হয় সমন, না হলে ওয়ারেন্ট। এখন যদি কোনো মামলা আগে সমন ইস্যু করে তাহলে সেটা সমন মামলা, আর যদি কোনো মামলা আগে ওয়ারেন্ট ইস্যু করে তাহলে সেটা কি? ওয়ারেন্ট মামলা। আচ্ছা, তো কখন সমন দেবে কখন ওয়ারেন্ট দেবে এটা আসলে অপরাধের প্রকৃতির উপরে নির্ভর করে। যদি গুরুতর প্রকৃতির অপরাধ হয় তাহলে প্রথমেই সরাসরি ওয়ারেন্ট দেয়, আর যদি একটু কম গুরুতর প্রকৃতির অপরাধ হয় তাহলে কি দেয়? সমন দেয়। এরপরে চলে আসি আমরা জামিনযোগ্য অপরাধ নাকি জামিন অযোগ্য অপরাধ, জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য। তো দ্বিতীয় তফসিলে কত কলামে আছে বলেন? ৫ম কলামে। যে সকল অপরাধে জামিন দেওয়া যায় দিতে বাধ্য আদালত সেটা হলো জামিন যোগ্য, যে ক্ষেত্রে সকল অপরাধে জামিন দেওয়া বিবেচনামূলক সেটা হলো জামিন অযোগ্য। তারপরে দেখেন আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য, কম্পাউন্ডেবল আর নন কম্পাউন্ডেবল বা নট কম্পাউন্ডেবল। সো আপোষযোগ্য আপোষ অযোগ্য আছে দ্বিতীয় তফসিলে কত কলাম বলেন? ৬ষ্ঠ কলাম। দ্বিতীয় তফসিলে ৬ষ্ঠ কলাম। যদি আপোষ করা যায় তাহলে আপোষযোগ্য, সকল অপরাধ কিন্তু আপোষ করা যায় না। এ হচ্ছে কথা। সো এগুলার আলাদা করে এই জায়গার আমরা পড়তে যাব না, যা বলছি এটাই। বিগত বছরের প্রশ্ন একটা যদি আমরা চলে আসি, যদি এখানে দেখেন যে নিম্নের কোনটি কগনিজেবল অপরাধ, এখানে কগনিজেবল অপরাধ ধরেন আমরা কিছুই জানি না, বাট যদি কমন সেন্স দেখেন, ভয় দেখানো, স্বেচ্ছায় আঘাত করা, স্বামী কর্তৃক যৌতুক দাবি, দাঙ্গা হাঙ্গামা, পড়ে সচরাচর মনে হচ্ছে কোনটা বেশি অপরাধ? বড় দাঙ্গা হাঙ্গামা। বাট এই দাঙ্গা হাঙ্গামার বর্তমান প্রেক্ষাপটে স্বামী কর্তৃক যৌতুক দাবি এটা তো আমাদের দণ্ডবিধিতে নাই, বুঝছেন? যৌতুকের শাস্তি দণ্ডবিধিতে নাই। সো এই বাকি 3টার মধ্যে আমলযোগ্য হচ্ছে দাঙ্গা হাঙ্গামা। আর যেহেতু জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা আসছিল এই কারণে স্বামী কর্তৃক যৌতুক দাবি এটা বলছে, বাট আমাদের পরীক্ষাও যদি আসে উত্তর হবে কি? দাঙ্গা হাঙ্গামা। সমন মামলা, ওয়ারেন্ট মামলা এগুলা মোটামুটি জানি।
যেটা বিস্তারিত আগে পড়ি নাই সেখানে চলে আসেন পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর সরকার পক্ষে দায়রা আদালতে মামলা পরিচালনা করে সরকারি অভিযোক্তা। অ্যাকচুয়ালি সরকার পক্ষ না বলে এখানে বলা হলো রাষ্ট্রপক্ষে। কি বলেন? রাষ্ট্রপক্ষে দায়রা আদালতে। দায়রা আদালত মিনস দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। তাহলে সরকার পক্ষে বা রাষ্ট্রপক্ষে দায়রা আদালতে যিনি মামলা পরিচালনা করেন তাকে বলা হয় সরকারি অভিযোক্তা, আর ইংরেজিতে বলে কি? পাবলিক প্রসিকিউটর, সংক্ষেপে বলে পিপি। পিপি বললে সবাই চিনবে, পাবলিক প্রসিকিউটর বললে দুই একজন কম চিনবে, আর সরকারি অভিযোক্তা বললে কেউই চিনবে না। যদি বলেন যে গোপালগঞ্জের সরকারি অভিযোক্তা কে, আবুল হোসেন খানি চিনবে না, ওনার স্যার তো সরকারি অভিযোক্তা। আচ্ছা, যাই হোক, তাহলে সরকার পক্ষে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা পরিচালনা করে একজন পুলিশ পরিদর্শক, যাকে কোর্ট ইন্সপেক্টর বলা হয়। তাহলে সরকার পক্ষে আবার ম্যাজিস্ট্রেট আদালতে মামলা পরিচালনা করে কে? পুলিশ পরিদর্শক। এখন এটা বলা যায় যখন কগনিজেন্স স্টেজে থাকে তখন পুলিশ পরিদর্শক থাকে, কোর্ট ইন্সপেক্টর নাকি? যখন আবার ট্রায়ালে চলে যায় তখন আবার পরিচালনা করে কি? পিপি। জি। তো এই কথাগুলো কিন্তু কোথাও বলে নাই, ফৌজদারি কার্যবিধির কোথাও বলে নাই। আচ্ছা, এখন পিপি সম্পর্কে ফৌজদারি কার্যবিধিতে কি বলেছে এটা আমরা একটু দেখবো। দেখেন, পাবলিক প্রসিকিউটর 4-1 এটা আপনি মুখস্থ করতে যাবেন না, আপনি জাস্ট মনে রাখবেন পাবলিক প্রসিকিউটর আছে কত ধারায়? 4 ধারায়। পাবলিক প্রসিকিউটর অর্থ হলো ফৌজদারি কার্যবিধির, এটা বলতেন 492 ধারার অধীন নিয়োগকৃত কোনো ব্যক্তি। কত ধারার অধীন? 492 ধারার অধীন নিয়োগকৃত কোনো ব্যক্তি, বা বা বলতেন, বা পাবলিক প্রসিকিউটরের নির্দেশনায় কাজ করছে এমন কোন ব্যক্তি। দেখেন, উদাহরণস্বরূপ আমি বলি যে পাবলিক প্রসিকিউটর পিপি রে নিয়োগ দিচ্ছে কত ধারায়? 492 ধারায়। এবং যদি কখনো কোনো কারণে পিপি দায়িত্ব পালনে অক্ষম হন, তাহলে ওনার জায়গায় যিনি দায়িত্ব পালন করেন তার নামও কি? তিনিও পাবলিক প্রসিকিউটর হিসেবে অভিহিত হবে। উদাহরণস্বরূপ বলি, ধরেন কিছুদিন আগে আমাদের গোপালগঞ্জের যে পিপি স্যার, উনি কি ছিলেন? অসুস্থ হয়ে পড়ছে, তাহলে ওনার জায়গায় দায়িত্ব যিনি পালন করছেন তিনিও কি হিসেবে গণ্য হয়েছে? পিপি হিসেবে গণ্য হয়েছে। আচ্ছা, আমরা চলে আসি পাবলিক প্রসিকিউটর নিয়োগ। ফৌজদারি কার্যবিধির 492 ধারায় পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়। পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারে, গোল দিবেন, সরকার। পরীক্ষার প্রশ্ন আসবে, পাবলিক প্রসিকিউটর কে নিয়োগ দিতে পারে? সরকার। কত ধারায়? 492 ধারায়। তারপরে যে দেখেন বা লেখা আছে, বা লেখা আছে না? বা এই জায়গায় কি আছে দেখি, দেখেন, পাবলিক প্রসিকিউটর পাবলিক প্রসিকিউটরের অনুপস্থিতিতে, এটা আন্ডারলাইন করেন, অনুপস্থিতিতে, বা আন্ডারলাইন করবেন কোন পাবলিক প্রসিকিউটর নিয়োগ না দেওয়া হলে বা দেওয়া না হলে, মানে পাবলিক প্রসিকিউটর অনুপস্থিতিতে বা পাবলিক প্রসিকিউটর যদি কি নিয়োগ না দেয়, সেই ক্ষেত্রে গোল দিবেন জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ কর্মকর্তার পদমর্যাদার নিম্নে নয়। পুলিশ কর্মকর্তার পদমর্যাদার নিম্নে নয়। পুলিশ কর্মকর্তা ধরেন যদি বলি যে তাহলে এএসআই এর নিম্নে নয়, যে কোনো ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিতে পারে। তাহলে এখানে একটা বিষয় যদি খেয়াল করেন, পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারে সরকার, পারে জেলা ম্যাজিস্ট্রেটও পারে। জেলা ম্যাজিস্ট্রেট পারে বিশেষ ক্ষেত্রে, কখন? যখন কোন পাবলিক প্রসিকিউটর অনুপস্থিত বা যখন কারো নিয়োগ দেওয়া হয়নি, তিনি নিয়োগ দেবেন এমন কাউকে যিনি পুলিশ পদমর্যাদার কি নিম্নে নয়, এমন কাউকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিতে পারে। তাহলে যদি এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে যে পাবলিক প্রসিকিউটর কে নিয়োগ দিতে পারে, প্রথমে উত্তর হবে সরকার। সরকার, আর পরে বিশেষ পরিস্থিতিতে নিয়োগ দিতে পারে কে? জেলা ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছেন? ধারা 493টা একটু লেখেন আশেপাশে, যার লেখা নাই একটু লেখেন, আমি বলে দিই। 493, পিপি কোন প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া, পিপি কোন প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া আবার বলি,
পিপি কোন প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া দায়িত্বপ্রাপ্ত যে কোনো মামলা যে কোনো আদালতে দায়িত্বপ্রাপ্ত যে কোনো মামলা যে কোনো আদালতে পরিচালনা করতে পারবেন দাঁড়ি অন্য উকিল তার অধীনে কাজ করবে অন্য উকিল তার অধীনে কাজ করবে আপনাদের সুবিধার্থে আমি আরেকবার বলতেছি পিপি কোন প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া দায়িত্বপ্রাপ্ত যে কোনো মামলা যে কোনো আদালতে পরিচালনা করতে পারবেন অন্য উকিল তার অধীনে কাজ করবে লিখছেন যদি লিখে থাকেন আমি একটু ব্যাখ্যা দিই শুনেন পিপি আমরা সামনে গিয়ে পড়বো যে দায়রা আদালতে যে কোনো মামলা রাষ্ট্রপক্ষ পরিচালনা করবে পিপি তো দায়রা আদালতে যে কোনো মামলা পিপি পরিচালনা করবে এখন ওনার কোন প্রকার লিখিত কর্তৃত্ব দরকার নাই এখন লিখিত কর্তৃত্ব জিনিস কি কোর্টে যখন একজন মক্কেল যায় তখন তিনি তার পক্ষের আইনজীবী ধরেন নির্মল এখন নির্মল যে তার পক্ষের আইনজীবী এটার প্রমাণ কি ওকালতনামা কি বলেন ওকালতনামায় যিনি উকিল তারও সিগনেচার থাকে আর যিনি পক্ষেরও কি থাকে সিগনেচার থাকে এবং কোন মামলায় কাজ করতেছে সেটাও কি উল্লেখ থাকে তার মানে এটা প্রমাণ যে আমি মক্কেল অমুক আমি অমুক আইনজীবী রাখছি উনি আমার পক্ষে কাজ করবেন কিন্তু পিপির সাথে এই ওকালতনামার দরকার নাই দায়রা আদালতে যে কোনো মামলা ওকালতনামায় ওনার সিগনেচার থাক বা না থাক রাষ্ট্রপক্ষে উনি কথা বলতে পারবেন ওনারা সেই ক্ষমতা দিয়ে দিয়েছে ফৌজদারি কার্যবিধির কত ধারায় 493 এটারে অনেকটা বলা যেতে পারে রাইট অফ প্রি অডিয়েন্স আমরা যখন বাংলাদেশ বার কাউন্সিলের দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার্স এর অনুচ্ছেদ 26 ওখানে বলা আছে সকল আইনজীবীর মধ্যে রাইট অফ প্রি অডিয়েন্স আছে অ্যাটর্নি জেনারেল কার বলেন অ্যাটর্নি জেনারেল তারপরে হচ্ছে সিনিয়রিটির ভিত্তিতে অন্যরা বক্তব্য পেশ করবে কিন্তু দায়রা আদালতে রাষ্ট্রপক্ষের রাইট অফ প্রি অডিয়েন্স কার পিপির আর অন্যান্য উকিলরা ওনার অধীনে কাজ করবে বুঝতে পারছেন তাহলে পিপির নিয়োগ দিচ্ছে সরকার 492 ধারায় ক্ষেত্র বিশেষে জেলা ম্যাজিস্ট্রেট আর পিপি যে কোনো লিখিত কর্তৃত্ব ছাড়া বক্তব্য পেশ করবে কত 493 আমরা চলে আসি 494 তে পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করলে তার ফলাফল পাবলিক প্রসিকিউটর গোল দিবেন 494 ধারায় পাবলিক প্রসিকিউটর আদালতের গোল দিবেন অনুমতি সাপেক্ষে আদালতের অনুমতি সাপেক্ষে রায় ঘোষণার কখন পূর্বে মামলা প্রত্যাহার করতে পারে তাহলে প্রথমত এইভাবে মনে রাখতে হবে যে পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করতে পারে কখন রায় ঘোষণার পূর্বে কত ধারায় 494 ধারায় আদালতের অনুমতি লাগবে অবশ্যই লাগবে এরপরে দেখেন পাবলিক প্রসিকিউটর গোল দিবেন অভিযোগ গঠনের আগে এটা গোল দিবেন অভিযোগ গঠনের আগে মামলা প্রত্যাহার করলে আদালত আসামিকে গোল দিবেন অব্যাহতি বা ডিসচার্জ দিতে পারে এখানে যদি পাবলিক প্রসিকিউটর মামলাটা প্রত্যাহার করে অভিযোগ গঠনের আগে তাহলে কি পাবে অব্যাহতি অন্যদিকে পাবলিক প্রসিকিউটর গোল দিবেন অভিযোগ গঠনের পরে গোল দেন অভিযোগ গঠনের পরে মামলা প্রত্যাহার করলে আদালত আসামিকে গোল দিবেন খালাস বা অ্যাকুইটাল দিতে পারে তাহলে এখানে দুইটা জিনিস পাবলিক প্রসিকিউটর যদি চার্জ গঠনের আগে প্রত্যাহার করে তাহলে আসামি পাবে কি অব্যাহতি আর এটা বিবিআই চার্জ গঠনের পরে প্রত্যাহার করলে মনে রাখতে হবে কত ধারায় 494 ধারায় তাহলে আমরা 92 তে পিপি নিয়োগ পেলাম 493 তে পিপি সবার আগে বক্তব্য পেশ করবে আর 494 তে পেলাম মামলা প্রত্যাহার 495 টা একটু লেখেন ধারা 495 ধারা 495 অপরাধ তদন্তকারী পুলিশ অফিসারকে
অপরাধ তদন্তকারী পুলিশ অফিসারকে সরকার পক্ষে মামলা পরিচালনা করতে দেওয়া হবে না। সরকার পক্ষে মামলা পরিচালনা করতে দেওয়া হবে না। দেখছেন? আবার বলি, অপরাধ তদন্তকারী পুলিশ অফিসারকে সরকার পক্ষে মামলা পরিচালনা করতে দেওয়া হবে না। আমি এটা একটু ব্যাখ্যা দিই। দেখেন, একটু আগে আমরা উপরে পড়ছি যে 492 ধারায় পিপিডি নিয়োগ দিতে পারে সরকারও পারে, জেলা ম্যাজিস্ট্রেট পারে। তবে জেলা ম্যাজিস্ট্রেট ওই পিপির অনুপস্থিতিতে বা নিয়োগ দেওয়া না হলে পুলিশ কর্মকর্তার পদমর্যাদার নিচে কাউকে নিয়োগ দিবে না, নাকি মনে আছে? এখন ধরেন পিপির অনুপস্থিত, এখন জেলা ম্যাজিস্ট্রেট এমন একজন পুলিশ কর্মকর্তার নিয়োগ দিছে, উনি এমন মামলায় রাষ্ট্রপক্ষ পরিচালনা করতেছে যে মামলার আয়ও উনি ছিলেন। বুঝছেন? আয়ও হলো ইনভেস্টিগেটিং অফিসার, মানে তিনি থানায় থাকতে ওই মামলাটা তদন্ত করতে, আবার তিনি আবার এই মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করতেছেন। এরারে করা যাবে না। কত ধারায়? 495 ধারায়। যদি উনারে পিপির দায়িত্ব দেয়, উকিল হিসেবে আবার আপত্তি তুলতে হবে যে ইনার এই মামলায় পরিচালনার ক্ষমতা আইন বহির্ভূত। ফৌজদারি কার্যবিধির কত ধারা? 495 ধারা। আমরা সামনে গিয়ে বিচারক সংক্রান্ত একটা ধারা পাবো 556। 556 ধারায় আছে যে যদি কোনো মামলায় বিচারকের স্বার্থ থাকে তাহলে তিনি সেই বিচার কার্য পরিচালনা করবেন না। বাংলা সিনেমায় দেখি না, ছেলের বিচার হচ্ছে বাবা বিচারক, এটা করা যাবে না, ওটা শুধু সিনেমাতেই হতে পারে। আচ্ছা, তো এই হলো আমার পিপি সংক্রান্ত 4টা ধারা, 492, 493, 494, 495। আমরা বিগত বছরের প্রশ্ন যদি দেখি, দেখেন যে অভিযোগ গঠনের পর পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতিতে কোনো মামলা প্রত্যাহার করলে, অভিযোগ গঠনের পরে বলছে, দেখছেন, অভিযোগ গঠনের পরে যদি আদালতের অনুমতিতে কোনো মামলা প্রত্যাহার করে তাহলে কি পাবে? খালাস। কে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে পারে? এখানে উত্তর যারা যারা আছে এর মধ্যে হবে কি? সরকার। এই আকিনুর সাহেব, দেখে বলেন তো, এমন একজন আছে, আমরা এর আগে পড়ছি, যারা নিয়োগ দেয় প্রধান বিচারপতি, কে? প্রধান বিচারপতি ওই ব্যক্তিরে নিয়োগ দেয়। রাষ্ট্রীয় কেরানি নাকি? যাক, মনে পড়ছে। চকচকে কিন্তু আস্তে আস্তে হচ্ছে, দেখেন, কষতে কষতে। আচ্ছা, তো এই ছিল আমাদের এই জায়গার পড়া। আবার যে জায়গা পড়তেছিলাম সেই জায়গা চলে আসি। তো দেখেন, নালিশি মামলা পাইছেন? নালিশি মামলা, সিআর কেস, অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়েরের মাধ্যমে যে ফৌজদারি মামলা শুরু হয় তাকে নালিশি মামলা বলা হয়। এমন মামলা যেহেতু নালিশি রেজিস্টারে তালিকাভুক্ত করা হয়, তাই এটাকে আন্ডারলাইন করবেন, সিআর মামলা বা কমপ্লেইন রেজিস্টার্ড কেস নামে পরিচিত। অর্থাৎ 200 ধারায় যে মামলার সূচনা হয় তারই কি বলে? সিআর মামলা বা নালিশি মামলা, জি, বা কমপ্লেইন রেজিস্টার্ড কেস। তো এখন আমরা দেখব যে কে নালিশ গ্রহণ করতে পারে। কে নালিশ গ্রহণ করতে পারে, এটার উল্টা করলে হয় যে কার কাছে নালিশ করা যায়। আপনি ইচ্ছা করলে সব ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে কিন্তু মামলা দায়ের করতে পারবেন না। 190 একের ক ধারা গোল দিবেন, 190 একের ক ধারা গোল দেন অনুসারে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট, গোল দিছেন। ম্যাজিস্ট্রেটের মাথায় দেখেন ছোট্ট করে একটা 12 আছে, বা অন্য কারো বইতে অন্য কিছু থাকতে পারে। আচ্ছা, সমস্যা নাই, 12, 14 যাই হোক না কেন, একেবারে নিচে চলে আসেন। অপরাধ পাইছেন? নিচে পাইছেন? এই যে দেখেন,
অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট অর্থ হলো, আন্ডারলাইন করবেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আমলে নিতে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। তাহলে এখানে মনে রাখতে হবে সবগুলো কথা বলছে 190 ধারায়। পরীক্ষায় পরীক্ষা তো পরের কথা, যারা কোর্টে যান তারা মনে রাখবেন যে এই ম্যাজিস্ট্রেট গুলো ছাড়া আর অন্য কারো কাছে সরাসরি মামলা করা যায় না। তাহলে ঢাকা মেট্রোপলিটন এলাকায় কার কার কাছে করা যায়? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দুইজন। আর মেট্রোপলিটন এলাকার বাইরে হলে গোপালগঞ্জ যদি হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। প্রশ্ন হলো দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করা যায় কিনা? যাবে, যদি তারা বিশেষভাবে কি দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়। কিন্তু বিশেষভাবে ক্ষমতা না দিয়ে শুধু দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করা যাবে না। বুঝতে পারছেন? এই যে যাদের যাদের কাছে মামলা করা যায় তারাই কোনো অপরাধ আমলে নিতে পারে, এই কথাগুলোই বলছে কত ধারায়? 190 ধারায়। এটাই আমলি আদালত। জি, আমলি আদালত যারা পরিচালনা করে তারা এই পদমর্যাদা সম্পন্ন, হয় তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আর দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হইতে পারে। তাহলে ওনারা কি ক্ষমতা দিচ্ছে? বিশেষ ক্ষমতা দিচ্ছে। আচ্ছা, এরপরে যেখানে ছিলাম সেখানে যদি দেখি 190 ক ধারা অনুসারে অপরাধ আমলের এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধ সংঘটিত হয় এমন বিষয় সম্পর্কে নালিশ পেয়ে অপরাধ আমলে নিতে পারে। মে টেক কগনিজেন্স of any offense upon receiving complaint of facts which constitute such offense। অর্থাৎ 190 ধারায় উল্লেখিত অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়েরের মাধ্যমে একটি ফৌজদারি মামলা কি হয়, দায়ের করা যায়। এখন আমরা চলে আসবো 200 ধারা। 200 ধারায় নালিশি মামলা দায়ের করে, এটা এতটুকু আমরা জানি, বাট অ্যাকচুয়ালি 200 ধারায় আছে কি সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানি না। এখন দেখবো, দেখেন যে ধারা 200, অভিযোগকারী বা নালিশকারী জবানবন্দি গ্রহণ বা পরীক্ষা করা। ইংলিশটা আন্ডারলাইন করেন, এক্সামিনেশন অফ কমপ্লেইনেন্ট, এক্সামিনেশন অফ কমপ্লেইনেন্ট, অভিযোগকারী পরীক্ষা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন তো, তাহলে ফৌজদারি মামলা দায়ের করার জন্য অপরাধ আমলের এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হলে অপরাধ আমলে নিতে ম্যাজিস্ট্রেট কি পদ্ধতি অনুসরণ করবে সেটাই 200 ধারায় উল্লেখ করা হয়েছে। নালিশ গ্রহণকারী ম্যাজিস্ট্রেটের প্রথম দায়িত্ব হলো, আন্ডারলাইন করবেন, নালিশকারীর জবানবন্দি গ্রহণ করা। জবানবন্দি গ্রহণ, যারা কোর্টে যান বা না গেলেও সমস্যা নাই, ওই যে বলে যে মামলা ফাইলিং শুরু হয়েছে, তখন তারে কাঠগড়ায় দাঁড় করায় তার কাছে বিচারক জিজ্ঞেস করে বা আইনজীবী বলতে বলে বিচারক আস্তে আস্তে লেখে, এটাই হচ্ছে জবানবন্দি গ্রহণ। 200 ধারায় বিধান অনুযায়ী অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট নালিশকারীর জবানবন্দি গ্রহণ করতে কি বলেন? বাধ্য। এখন কোন মামলা এই জবানবন্দি গ্রহণ ছাড়া নীরবে নিবৃত্তে শুরু হবে না, অবশ্যই তার কি নিতে হবে? জবানবন্দি। এখন আসেন, 200 ধারায় বিধান করা হয়েছে, নালিশের ভিত্তিতে অপরাধ আমলে নিচ্ছে এমন ম্যাজিস্ট্রেট অবিলম্বে বা তাৎক্ষণিকভাবে, আন্ডারলাইন করবেন, নালিশকারীকে, কাকে বলেন? নালিশকারীকে বা উপস্থিত সাক্ষীগণের গোল দিবেন যদি থাকে, কি বলেন? যদি থাকে, যে কয়জনকে উপযুক্ত মনে করে তাদের শপথ পূর্বক জবানবন্দি গ্রহণ করবে। তাহলে এখানে প্যাচ আছে, দেখেন পরীক্ষায় প্রশ্ন আসবে যে কার জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক? নালিশকারীর। সাক্ষীর জবানবন্দি ইচ্ছা করলে নিতে পারে, বাট বাধ্যতামূলক না। এবং বাস্তবে কোর্টে ম্যাক্সিমাম সময় কার জবানবন্দি নাই? নালিশকারী। সাক্ষীরা যদি থাকে উনি উপযুক্ত মনে করলে নিতে পারে। উনি যদি বলে সাক্ষী কোথায়, সাক্ষীদের আনেন, তাহলে কি করবে? সাক্ষীরা জবানবন্দি নিতে পারে। এখন টোটাল পদ্ধতি অনুসরণ করা হয় না কেন? আমাদের মানে বিচারক সংকট, আবার মামলার চাপ অত্যাধিক বেশি, সময় সাপেক্ষ, যে কারণে শুধুমাত্র নালিশকারী জবানবন্দি গ্রহণের মাধ্যমে কি হয়, শুরু হয়। তারপর দেখেন, জবানবন্দির সারমর্ম লিখিত আকারে লিপিবদ্ধ করবে, আন্ডারলাইন করুন, অবশ্যই সেটা কি হতে হবে? লিখিত। এটা লিখবে কে? বিচারক। আপনারা এই জায়গায় ফাইলিং দেখেন নাই? কে কে আছে কোর্টে যাইয়ে দেখেন নাই যে ফাইলিং হয়? কেউ দেখেন নাই? আছেন? আপনি দেখেন নাই, আর কেউ আছেন?
নতুন নতুন দেখতেছেন, আপনি দেখছেন তো বলেন তো না, আপনি চুপ করে আছেন। আচ্ছা, মাঝে মাঝে কালো কোট টাই পরে কোর্টে ঘুরতে যাবেন, কারো সাথে যাওয়া লাগবে না, কিন্তু এক এক জায়গায় বসবেন, আবার অন্য ড্রেস পরে গেলে আবার বার করে দেবে পুলিশ, যে বেরো, কিন্তু ওই ড্রেস পরে বসবেন। দেখেন, আচ্ছা দেখেন, আচ্ছা, নালিশকারী বা যে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে সে এবং ম্যাজিস্ট্রেটের ভিভিআই, নালিশকারী বা যে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছে সে এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক উক্ত জবানবন্দির সারমর্ম স্বাক্ষর করবে। কে কে? নালিশকারী এবং ম্যাজিস্ট্রেট। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এজাহারের সাথে এফআইআর এর যে পার্থক্য, নালিশি দরখাস্তের সাথে, নালিশি দরখাস্ত যখন রেকর্ড হয়ে যাবে সেটা সেই পার্থক্য। অর্থাৎ শুধু যে যখন নালিশি দরখাস্ত আপনি সাবমিট করছেন, এখনো ফাইলিং হয় নাই, শুধু ওই জায়গায় স্বাক্ষর করলো নালিশকারী, আর উকিল সাহেব প্রতি পাতায় পাতায় করে, সেটা পরের কথা, বাট করে শুধু নালিশকারী। আর যখন নালিশি দরখাস্তটা জবানবন্দি নিয়ে নিল এবং ম্যাজিস্ট্রেট সাহেব সারাংশ লিখলো, বলে যায় স্বাক্ষর দিয়ে যাবেন নাকি, তাহলে ওই জায়গায় বিচারকও স্বাক্ষর করে, আবার কি নালিশকারীও স্বাক্ষর করে। তো এটা এতটুকু আমাদের নামাজের আগ পর্যন্ত, নামাজ শেষে আবার শুরু করব। দেখেন, বিরতির আগে আমরা পড়ছি যে জবানবন্দি কার কার নিবে এবং জবানবন্দির সারাংশ কে কে স্বাক্ষর করবে। তো বিরতির পরে যেটা আমরা দেখতেছি, দেখেন, যে ক্ষেত্রে জবানবন্দি গ্রহণের প্রয়োজন নেই, আন্ডারলাইন করেন ভিভিআই, এই অংশটুকু পড়লে এটা লিখিতর জন্য গুরুত্বপূর্ণ, রিলির জন্য তো গুরুত্বপূর্ণ বটে। যে ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নেই। একটু আগে আমরা জানছি যে নালিশি মামলার ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক, তবে কিছু কিছু ক্ষেত্রে জবানবন্দি গ্রহণের প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে বাধ্যতামূলক না। দেখেন, প্রথম দিন আমরা পড়ছিলাম যে গতকালই পড়ছি যে 192 ধারায় সিজিএম বা সিএমএম ওনারা মামলা ট্রান্সফার করে আমলে গ্রহণের পরে মামলা হস্তান্তর করতেছে ওনার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে অনুসন্ধান বা বিচারের জন্য। তাহলে সাধারণত যদি উনি জবানবন্দি গ্রহণ করে, জবানবন্দি আমলে নিতে হলে তো জবানবন্দি গ্রহণ করাই দরকার, তো উনি 192 ধারায়, উনি 200 ধারায় জবানবন্দি নিয়ে 192 ধারায় ট্রান্সফার করতে, যার কাছে ট্রান্সফার করছে তার আর জবানবন্দি নেওয়ার দরকার নাই। আর উনি যদি জবানবন্দি না নিয়ে ট্রান্সফার করে, জবানবন্দি কি না নিয়ে ট্রান্সফার করে, তাহলে যার কাছে ট্রান্সফার করলো সে আবার কি জবানবন্দি নিবে। তাহলে হয় 192 ধারায় ট্রান্সফারের আগে জবানবন্দি নিবে, আর না হলে 192 ধারায় ট্রান্সফারের পরে জবানবন্দি নিবে। দুইজনেরই দুই ক্ষেত্রেই নেওয়ার দরকার নাই, যে কোনো কি একজন নিবে। তাহলে এখানে যদি আমরা একটু পড়ি যে যে ক্ষেত্রে লিখিত আকারে নালিশ করা হয় সেই ক্ষেত্রে 192 ধারার অধীন মামলা স্থানান্তর করার পূর্বে নালিশকারী বা উপস্থিত সাক্ষী, এই যে বল দিবেন লিখিত আকারে নালিশ করা হয়, কিভাবে লিখিত আকারে নালিশ করা হয়, সেক্ষেত্রে 192 ধারার অধীন মামলা স্থানান্তর করার পূর্বে নালিশকারী বা উপস্থিত সাক্ষীর যদি থাকে জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই। তাহলে এই জায়গা বলতেছে যদি লিখিত আকারে নালিশ করা হয় তাহলে 192 ধারা মামলা ট্রান্সফারের পূর্বে জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই। খ দেখেন, যে কোনো মামলায় যে ক্ষেত্রে আদালত, এটা গোল দেন আদালত, যে কোনো মামলায় যে ক্ষেত্রে আদালত লিখিত আকারে গোল দেবেন, দুইটা গোল, একটা হলো আদালত আর একটা লিখিত আকারে নালিশ দায়ের করে। এখানে 220 ক ক আছে, হবে 200 ক ক, 200 ক খ। একটা জিনিস এখানে খেয়াল করেন ভাই, এ জায়গা বলতেছে যে নরমালি আমরা জানি যে নালিশ গ্রহণ করা বাধ্যতামূলক, সরি জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক, আরো জানি যে মামলা করে সাধারণত যে কোনো ব্যক্তি, কিন্তু কখনো কখনো স্বয়ং আদালতও বাদী হতে পারে। ধরেন আদালতে একটা মামলার বিচার চলতেছে, এমন সময় যদি কেউ একটা নকল দলিল দেখায়, জাল দলিল দেখায় বা মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে ওই জায়গায় স্বয়ং একটা নতুন অপরাধ সংগঠিত হয়েছে, তাহলে ওই মামলাটাকে ওই আদালত বাদী হয়ে কোর্ট দায়ের করতে হবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সাক্ষ্য দেওয়ার সময় সগিরের জায়গা দবির আসছে এবং এসে ধরা খাইছে, তাহলে ওইটা একটা স্বয়ং কি অপরাধ, নতুন অপরাধ। তাহলে এই ক্ষেত্রে ওই দবিরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যদানের মামলা করবে স্বয়ং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে আবার ওই মামলা করতে যাবে, যখন যাবে তখন কি লাগবে না, জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই, কারণ এই ক্ষেত্রে বাদী হচ্ছে কে, আদালত। তারপর দেখেন যে
গোল দিবেন সরকারি কর্মকর্তা, আন্ডারলাইন করবেন তার অফিসিয়াল দায়িত্ব পালনে। সরকারি কর্মকর্তা কখন তার অফিসিয়াল দায়িত্ব পালনে গোল দিবেন লিখিত আকারে নালিশি দরখাস্ত দায়ের করে, সেই ক্ষেত্রেও নালিশকারীর বা উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণের কি নাই, প্রয়োজন নাই। ওয়ান 145 এর আদেশ দেয় কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। যদি ওই আদেশ কেউ ভঙ্গ করে তাহলে দণ্ডবিধির কত ধারায় মামলা হবে? 188। এই মামলাটা ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটকেই করতে হবে। কি আকারে? লিখিত আকারে। এবং ওনারা মামলা করলে জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই। বুঝছেন? তারপরে দেখেন, যখন 192 ধারার অধীন একটি মামলা হস্তান্তর করা হয়েছে এবং যে ম্যাজিস্ট্রেট হস্তান্তর করেছে তিনি ইতিমধ্যে নালিশকারী বা উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণ করলো। আমরা তো উপরে পড়ছি যে 192 ধারা হস্তান্তরের পূর্বে জবানবন্দি গ্রহণের দরকার নাই, কিন্তু উনি যদি জবানবন্দি গ্রহণ করে যার কাছে পাঠাইছে, যে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হলো তিনি পুনঃ জবানবন্দি নিতে বাধ্য থাকবে। বুঝছেন? তাহলে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন 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 ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক নাই। জায়গা 4টা পয়েন্ট। 192 ধারা মামলা স্থানান্তরের পূর্বে জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই। আদালত বাদী হয়ে মামলা করলে জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই। সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব পালনকালে লিখিত নালিশ করলে জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই। আর 192 ধারা মামলা স্থানান্তরের পূর্বে যদি জবানবন্দি নেয় তাহলে যার কাছে পাঠাইলো তার জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই। বুঝছেন? এখন আমাদের ডান সাইডে একটু পড়ি, দেখেন নালিশ প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেটের দুইটি উপায় থাকে। দেখেন, পাইছেন? নালিশ প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেটের নিকট দুইটি উপায় থাকে। 200 ধারায় শপথপূর্বক নালিশকারী জবানবন্দি গ্রহণ করে 190 ক ধারায় অপরাধ আমলে নিতে পারে। আমলে নেয় মানেই হলো 204 ধারায় সমন অথবা কি করে। যদি তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয় তাহলে তিনি যে মামলা আমলে নিয়েছে, এটা বলতেন আমলে নিয়েছে, কি আমলে নিয়েছে, উক্ত মামলা তিনি তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটের নিকট গোল দিবেন অনুসন্ধান বা বিচারের জন্য কত ধারায় ট্রান্সফার করবে? 192 ধারায়। তাহলে যদি কখনো বলে যে 192 ধারায় যে ট্রান্সফার করতেছে এটা কি আমলে নেওয়ার আগে না পরে? আমলে নেওয়ার পরে। এই 192 ধারার অধীন মামলা ট্রান্সফার করার পূর্বে নালিশকারীকে বা উপস্থিত সাক্ষীকে জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই। যে ম্যাজিস্ট্রেটের নিকট মামলা ট্রান্সফার করা হয় মূলত তিনি জবানবন্দি গ্রহণ করবেন। কিন্তু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 192 ধারায় মামলা ট্রান্সফার করার পূর্বে নালিশকারী বা উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণ করলে, মানে তাদের তো নরমালি দরকার নাই জবানবন্দি গ্রহণ করার, বাট তারা যদি জবানবন্দি গ্রহণ করে, যে ম্যাজিস্ট্রেটের নিকট মামলাটি অনুসন্ধান বা বিচারের জন্য 192 ধারায় ট্রান্সফার করা হলো তিনি পুনরায় জবানবন্দি গ্রহণ করতে বাধ্য। তাহলে বিষয়টা কি নির্মল সাহেব একটু বলেন তো, 192 ধারার কাহিনী কি হলো? একটা মামলা দায়ের করার পরে চিফ জুডিশিয়াল মামলাটা আমলে নেয়, এরপর ওই মামলাটা মানে যদি আবার পাঠায় তাই যার কাছে পাঠাবো উনি আর জবানবন্দি দিতে বাধ্য না। যদি চিফ জুডিশিয়াল পাঠায় আচ্ছা, পরের লাইন একটু দেখেন যে আমলযোগ্য অপরাধ বিষয়ে নালিশি দরখাস্ত প্রাপ্তির পর 200 ধারার অধীনে আমলে গ্রহণ না করে নালিশি দরখাস্তটি পুলিশের নিকট পাঠাতে পারে এবং পুলিশ কে উক্ত নালিশি দরখাস্তটি প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে, আন্ডারলাইন করবেন, প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে গ্রহণ করে গোল দিবেন 156(3) ধারা অনুসারে তদন্ত শুরুর নির্দেশ দিতে পারে। এই ক্ষেত্রে আন্ডারলাইন করবেন ভিভিআই, উক্ত মামলাটি আর নালিশি মামলা থাকে না। এই ক্ষেত্রে নালিশকারীর জবানবন্দি গ্রহণ কি প্রয়োজনীয়? মানে দেখেন, জবানবন্দি তো অফিসিয়ালি যখন তার নাম টাম বলে সবকিছু শোনার পরে যদি এটা শেয়ার মামলা হিসেবে রেকর্ড করে তাহলে জবানবন্দিতে ম্যাজিস্ট্রেটও স্বাক্ষর করে
আবার নালিশকারীও স্বাক্ষর করে। কিন্তু সবকিছু শোনা মেলার পরে উনি ধরেন লিখছেও, শোনা মেলার পরে কিন্তু ওনার মনে হয়েছে যে এটা সিআর মামলা হবে না, এটা হবে কি সিআর মামলা, তাহলে আর উনি ওই জিনিসটা আর সিআর মামলা হিসেবে রেকর্ড না করে পাঠাই দিল কার কাছে, থানায়, যে এটাকে এফআইআর হিসেবে রেকর্ড করা হোক, তখন আর সেটা সিআর মামলা থাকলো। বুঝছেন? তারপরে যদি একটু পড়ি যে কিন্তু আমলযোগ্য অপরাধ বিষয়ে নালিশি দরখাস্ত ম্যাজিস্ট্রেট 200 ধারার অধীন একবার আমলে গ্রহণ করলে, আন্ডারলাইন করেন, একবার আমলে গ্রহণ করলে তিনি নালিশি দরখাস্তটি প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিতে পারে না। একবার যদি উনি আমলে নিয়ে নাই তাহলে আর সেটাকে পুলিশের কাছে পাঠাতে পারে না। উহার ভিত্তিতে 156(3) ধারায় তদন্তের নির্দেশ দিতে পারে না। আমলে গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করবেন, 202 ধারার অধীন প্রসেস ইস্যু স্থগিত করে অনুসন্ধান বা তদন্ত করতে পারে। অতঃপর 203 বা 204 ধারা অনুসরণ করবে। 200 ধারার অধীন তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদন আসার পর মামলায় অগ্রসর হওয়ার কারণ না থাকলে ম্যাজিস্ট্রেট 203 ধারার অধীন খারিজ করতে পারে, কিন্তু মামলায় অগ্রসর হওয়ার কারণ থাকলে 204 ধারায় প্রসেস ইস্যু করতে পারে আর কি, তথা কি সমন অথবা পারে। তো এটা গতদিনে আলোচনা করছি যে 200 ধারা জবানবন্দি নেওয়ার পর কি কি করতে পারে আর কি কি পারে না, জেনে রাখা ভালো। দেখেন, নালিশের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করে 190(1) ক, কত বলেন 190(1) ক, ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ মৌখিকভাবে বা লিখিত আকারে দায়ের করা যায় নাকি? যদিও বর্তমানে বাস্তবে দায়ের করে কিভাবে, লিখিত আকারে, বাট মৌখিকভাবে বিধান কিন্তু যে বাতিল করছে কিন্তু তা না, মৌখিকভাবেও দায়েরের কি আছে, বিধান আছে। এরপর দেখেন, উল্লেখিত ব্যতিক্রম ছাড়া 200 ধারায় নালিশকারী জবানবন্দি গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট কি বাধ্য। তাহলে মিলন সাহেব বলেন তো যে জবানবন্দি গ্রহণ কোন কোন ক্ষেত্রে বাধ্যতামূলক না? আপনি দুইটা বলেন, আকিনুর দুইটা বলেন। কোন কোন ক্ষেত্রে? ওই যে ফাইলিং এর সময় যে কাঠগড়ায় দাঁড়ায় যে যা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলবো না, এইগুলো বলার দরকার নাই। কোন কোন ক্ষেত্রে? সাক্ষীর ক্ষেত্রে। আর কি সাবাই সাক্ষী? আকিনুর কি বলেন? স্বয়ং বাদী যখন আদালত হয় তখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তখন জবানবন্দি গ্রহণ করার দরকার নেই। আর আগে থেকে লাইন কাট করে গেলেও জবানবন্দি গ্রহণের দরকার নাই, এটাও বলে দেন, না পারলে একটা কিছু তো বানাই বলবেন। হ্যাঁ, স্বয়ং আদালত বাদী হলে, স্বয়ং সরকারি কর্মকর্তা বাদী হলে, এখন সরকারি কর্মকর্তা তার ব্যক্তিগত মামলা না, তার অফিসিয়াল দায়িত্ব সংক্রান্ত। আর 192 ধারা ট্রান্সফারের আগে দরকার নাই। আর যদি জবানবন্দি নিয়ে 192 ধারা ট্রান্সফার করে তাহলে যার কাছে পাঠাইছে সেও জবানবন্দি গ্রহণ করতে বাধ্য। চারটা ক্ষেত্রে। বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর কোন ধারায় নালিশের দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন? কোন ধারায়? 200 ধারায়। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 200 ধারা জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক যদি অভিযোগটি কি হয়, মৌখিক হয়। লিখিতর ক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক না। বুঝছেন? বাদ বাকি যা আছে ইনশাল্লাহ পারবেন। 4 নম্বর প্রশ্নটা যদি একটু পড়ি, যে একজন অভিযোগকারীকে ম্যাজিস্ট্রেট কর্তৃক পরীক্ষা করার প্রয়োজন হয় না যদি অভিযোগকারী হয় একটা কি, আদালত। 2 নম্বর প্রশ্নটা দেখেন, সেলফ প্র্যাকটিসের, যে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করতে পারে অপরাধ সম্পর্কে জ্ঞাত যে কোনো ব্যক্তি নাকি? তারপরে আমরা চলে এসে 201 ধারা। এখতিয়ারবিহীন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করলে মামলাটা করার কথা কোটালীপাড়া আদালতে, কিন্তু আপনি করে ফেলছেন টুঙ্গিপাড়া আমলি আদালতে। উত্তর আমলি আদালতে মামলা করার কথা, কিন্তু আপনি মামলা করে ফেলছেন টঙ্গী আদালতে। মানে মামলা হওয়ার কথা ঢাকাতে, হয়ে গেছে কোথায়, টঙ্গীতে। বা মামলা হওয়ার কথা উত্তরা, করে ফেলছেন বনানীতে। তো সেই ক্ষেত্রে কি করবে, কি করণীয়? দেখেন, যদি লিখিত আকারে নালিশ দায়ের করে, যদি নালিশটা হয় কি লিখিত, অপরাধ আমলিনের এখতিয়ার নেই এমন কোন ম্যাজিস্ট্রেটের নিকট যদি লিখিত আকারে নালিশ দায়ের করা হয়, তাহলে তিনি উপযুক্ত আদালতে পেশের জন্য নালিশটি কি দিবে, ফেরত দিবে। যদি লিখিত আকারে হয় তাহলে তিনি বলে দিবেন যে এটা অমুক জায়গা নিয়ে যাও, অমুক জায়গায়। আর
যদি লিখিত আকারে নালিশ দায়ের না করে, যদি লিখিত আকারে নালিশ দায়ের না করা হয়, অর্থাৎ মৌখিকভাবে নালিশ দায়ের করা হয়, তাহলে ম্যাজিস্ট্রেট নালিশকারীকে উপযুক্ত আদালতে প্রেরণ করবে। বুঝছেন? তাহলে সহজ কথা, লিখিত আকারে হইলে ওই লিখিতটা পাঠাই দিবে, আর মৌখিক আকারে হইলে ওই লোককে পাঠাবে যে অমুক জায়গায় যাও। তাহলে নালিশ ফেরত দিচ্ছে কততে? 201 ধারায়। আমরা বিগত বছরের প্রশ্নে আসি, দেখেন নালিশি মামলার ক্ষেত্রে কোন ম্যাজিস্ট্রেটের উক্ত নালিশ গ্রহণের এখতিয়ার না থাকলে তিনি কি করবেন? তিনি কি লিখছেন? ফেরত দিবেন। এখন এই জায়গায় প্রশ্নে কিন্তু বলে নাই যে ওই নালিশটা কি লিখিত নাকি ওই নালিশটা কি মৌখিক। সো এই জায়গায় উত্তর ক হয়, উত্তর খ হয়, উপযুক্ত আদালতে প্রেরণ করবেন আবার ফেরত দিবেন। সবচেয়ে ভালো জানেন যে উত্তর কি হবে, বাংলাদেশ বার কাউন্সিল ভালো জানে, বুঝতে পারছেন? বাট অ্যাকচুয়ালি যদি কমনলি ধরেন তাহলে উত্তর হবে কি? ফেরত দিবেন, কারণ ওই যে এখতিয়ার না থাকলে ফেরত দেন। 2 নম্বর প্রশ্নটা দেখেন যে কমপ্লেইন কেসে কগনিজেন্স টেকিং স্টেজ। কগনিজেন্স টেকিং স্টেজ মানে কি? যখন আমলে নেওয়া হচ্ছে, ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে তার কোনো এখতিয়ার নাই, তার কোনো কি নাই, তখন নিম্নের কোন আদেশটি সঠিক? উপযুক্ত আদালতে পেশের জন্য কমপ্লেইনটি কি পাঠানো? ফেরত পাঠানো। আচ্ছা, আমরা চলে আসি প্রসেস ইস্যু স্থগিত করা, পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস। পাশে লিখে রাখেন তদন্ত বা অনুসন্ধান। পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস, পাশে লেখেন তদন্ত বা অনুসন্ধান। দেখেন একটু বুঝাই, গতদিন আমরা পড়ছিলাম যে নালিশ দায়ের করা হয় 200 ধারায়। 200 ধারায় দায়ের করার পরে উনি ইচ্ছা করলে সরাসরি আমলে নিতে পারে 190, আমলে না মানে 204-এর সমন অথবা ওয়ারেন্ট। উনি আমলে না নিয়ে সরাসরি 203 ধারায় কি করতে পারে? খারিজ করতে পারে। আবার আমলেও নাই খারিজও পারে নাই, ওনার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টা আরো একটু পরীক্ষা করে দেখা দরকার, তাহলে উনি তদন্ত বা অনুসন্ধানে নির্দেশ দিবে কততে? তদন্ত বা অনুসন্ধান নির্দেশ দিবে 202 ধারায়। 156-3-এ যদি আদেশ দেয় তাহলে ওই মামলা আর ওনার কাছে থাকে না, ওই মামলা চলে যাবে কোথায়? থানায়। আর উনি যদি নিজে তদন্ত করে নিজেই সিদ্ধান্ত দিতে চায় তাহলে নির্দেশ দিতে হবে কততে? 202 ধারায়। বুঝতে পারছেন? এখন কথা হলো যে 202 ধারায় তো তদন্ত বা অনুসন্ধান, তাহলে এই জায়গায় প্রসেস ইস্যু স্থগিত করা লেখা কেন? এটা টাইটেল কেন প্রসেস ইস্যু স্থগিত করা? প্রসেস ইস্যু মানে কি? সমন অথবা ওয়ারেন্ট। তাহলে সমন অথবা ওয়ারেন্ট স্থগিত করতে 202 কেন এই কথা বললো? এটা হলো, এটা টাইটেল এমন হলো কেন? তো বিষয়টা হচ্ছে এরকম, যদি আপনি এইভাবে চিন্তা করেন যে নরমালি মনে রাখবেন যে কোর্টে জবানবন্দি নেওয়ার পরে যদি এই যে পিবিআই তদন্ত দিল, পুলিশ তদন্ত দিল, সমাজসেবা তদন্ত দিল, বা আমাদের দিনের সে তদন্ত দিল, যে তদন্তই দেখ না কেন এই তদন্ত দেবে কত ধারায়? 202। বুঝছেন? এখন তাহলে পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস এটা বললো কেন? এটা বললো এইভাবে চিন্তা করেন যে 192 ধারায় কোন মামলা ট্রান্সফার করে কে? সিজিএম অথবা সিএমএম। কখন ট্রান্সফার করে? আমলে নেওয়ার পরে। আমলে নেওয়ার পরে। নরমালি ওর জায়গায় আমলে নেওয়ার পরে লেখা, আমলে নেওয়ার পরে। কার কাছে পাঠাইলো? অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। কিসের জন্য? অনুসন্ধান বা বিচার। কি বলেন? অনুসন্ধান বা বিচার। এখন যে ম্যাজিস্ট্রেটের কাছে উনি পাঠাইছে উনি তো অলরেডি ওটা আমলে নিয়েই ওই ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাইছে। এখন ম্যাজিস্ট্রেট আবার আইনে বলছে যে তুমি এটা অনুসন্ধানও করতে পারো, বিচারও করতে পারো। এখন ওনার কাছে পাঠানোর পর ওনার মনে হচ্ছে যে এই বিষয় যদিও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলে নিছে, কিন্তু ওনার মনে হচ্ছে যে এই বিষয়ে আরো তদন্ত অনুসন্ধান দরকার। কিন্তু আমলে নেওয়া মানে তো তদন্ত অনুসন্ধানের দরকার নাই, কিন্তু আমলে তুমি নিয়ে ফেলছে। তাহলে সেই ক্ষেত্রে ওই ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে ওই যে আমলে নিল মানে প্রসেস ইস্যু করলো, আমলে নেওয়া মানে আরেক নাম কি? প্রসেস ইস্যু। এই প্রসেস ইস্যু উনি 202 ধারে কি করবে? স্থগিত করে উনি ইচ্ছা করলে আরো তদন্ত বা অনুসন্ধান করতে পারে। তদন্ত ওই এরপর যখন তদন্ত বা অনুসন্ধান রিপোর্ট আসবে, হয় তিনি আবার আমলে নেওয়ার আদেশ বহাল রাখবে, নাইলে কি করে দিবে? খারিজ করে দিবে। বুঝতে পারছেন? এই কারণেই
202 ধারার টাইটেল হলো পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস। বাস্তবে প্রয়োগ খুব বেশি দেখবেন না, বাট ফৌজদারি কার্যবিধিতে এই বিধান এখনো আছে। তো যদি আমরা একটু পড়ি দেখেন, অপরাধের নালিশ প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে হাজির হতে বাধ্য করার জন্য ইস্যু অফ প্রসেস স্থগিত করতে পারে 202 এর কত ধারায়? 1 ধারায়। নালিশি দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ না করে যে ব্যক্তির বিরুদ্ধে নালিশ করা হয়েছে তাকে হাজির হতে বাধ্য করার জন্য 202 এর 1 ধারায় সমন বা ওয়ারেন্ট জারি স্থগিত করতে পারে এবং অভিযোগের সত্যতা নির্ধারণের জন্য তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। আন্ডারলাইন করবেন। সো আপনি নরমালি মনে রাখবেন দুইটা কথা, তদন্ত বা অনুসন্ধান কততে? 202, আর ইস্যু অফ প্রসেস স্থগিত এটাও কত? 202। মামলায় অগ্রসর হওয়ার কারণ থাকলে অভিযুক্তকে হাজির হতে বাধ্য করতে ইস্যু অফ প্রসেস 204 এর 1 ধারায় জারি করতে পারে। এখন যদি আমরা চলে আসি যে ফৌজদারি কার্যবিধি 1898 এর 202 ধারায় বিধান করা হয়েছে, যে অপরাধ আমলিনের এখতিয়ার ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে সেই অপরাধের নালিশ প্রাপ্তির পর বা যে নালিশটি তার নিকট আন্ডারলাইন করবেন 192 ধারা হস্তান্তর করা হয়েছে। দেখছেন যে কথা বললাম, তার কাছে পাঠাইছে কত ধারায়? 192 ধারায়। তা প্রাপ্তির পর যদি তিনি মনে করে যে লিখিত আকারে কারণ লিপিবদ্ধ করে যে ব্যক্তির বিরুদ্ধে নালিশ করা হয়েছে তাকে হাজির হতে বাধ্য করার ইস্যু অফ প্রসেস কি? ইস্যু অফ প্রসেস 202 এর 1 ধারায় ম্যাজিস্ট্রেট কি করতে পারে? স্থগিত করতে পারে। মানে অলরেডি কিন্তু আমলে নিয়েই উনার কাছে পাঠাইছে, কিন্তু উনি আবার ইস্যু অফ প্রসেস স্থগিত করতে পারে এবং নালিশের সত্যতা বা মিথ্যা নির্ধারণ করার উদ্দেশ্যে মামলাটি আন্ডারলাইন করবে, নিজে অনুসন্ধান করতে পারে। নিজে আমরা জানি তদন্ত তো আর ম্যাজিস্ট্রেট করতে পারে না, ম্যাজিস্ট্রেট করতে পারে কি? অনুসন্ধান। তাহলে নিজে অনুসন্ধান করতে পারে। বা যদি তিনি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট না হন তাহলে ওনার অধীনস্থ যে কোনো ম্যাজিস্ট্রেটকে বা পুলিশকে বা অন্য কোনো ব্যক্তিকে যেমনটি তিনি উপযুক্ত মনে করে উক্ত মামলা অনুসন্ধান বা তদন্ত করার নির্দেশ দিতে পারে। তো এখানে একটা কথা লিখে রাখেন যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুসন্ধানের আদেশ দিতে পারে না। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করতে পারে, বাট অনুসন্ধানের আদেশ দিতে পারে না, একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুসন্ধানের আদেশ দিতে পারে না। পরীক্ষা প্রশ্ন আসবে যে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুসন্ধানের আদেশ দিতে পারে না? কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আমরা জেনে রাখা ভালো, তো চলে আসি। দেখেন 202 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত তদন্তের আদেশ অনুসারে তদন্ত সম্পন্ন করে যখন পুলিশ ফাইনাল রিপোর্ট দাখিল করে ম্যাজিস্ট্রেট গোল দিবেন 202 খ ধারায়। কত ধারায়? 202 খ ধারায় এমন রিপোর্ট গ্রহণ করে অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে। তাহলে আপনি একটা জিনিস মনে রাখবেন, ফাইনাল রিপোর্ট গ্রহণ করে বা তদন্ত প্রতিবেদন গ্রহণ করে জিআর মামলা হোক সিআর মামলা হোক, যে অব্যাহতিটা দেয় এই অব্যাহতিটা হবে 202 খ। 202 খ। 202 ধারায় তদন্ত বা অনুসন্ধানের ফলাফল বিবেচনা করে যদি ম্যাজিস্ট্রেট মনে করে মামলায় অগ্রসর হওয়ার কারণ নেই তাহলে 203 ধারায় মামলা খারিজ করতে পারে এবং অগ্রসর হওয়ার কারণ থাকলে 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট ইস্যু করতে পারে। সেলফ প্র্যাকটিসের 2 নম্বর প্রশ্নটা যদি আমরা পড়ি, যে অপরাধ আমলে গ্রহণ করার সময় যদি দেখতে পান যে অপরাধটি আমলের এখতিয়ার নেই তখন কি করবে? উপযুক্ত আদালতে পেশের জন্য নালিশটি কি পাঠাবে? ফেরত পাঠাবে। আমরা চলে এসে 203 ধারা, নালিশ খারিজ। ডিসমিসাল অফ কমপ্লেইন্ট, নালিশ খারিজ। নালিশ খারিজ কেন করে? নালিশ খারিজ এই কারণে করে, দুইটা জায়গায় আছে, একটা হলো 203 আর একটা হলো 204 এর 3। 203 আর 204 এর 3। যখন 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে উনার কাছে মনে হয়েছে যে এই যে মামলাটা করতে আসছে এই মামলার কোনো ভিত্তি নাই, তখন সরাসরি নালিশ কি করে দিবে? খারিজ করে দিবে 203। তাহলে 203 এ সরাসরি খারিজ করতে পারে, অথবা যখন তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদন আসছে সেটা দেখেও খারিজ করতে পারে। তাহলে 203 এর খারিজ সরাসরি হতে পারে, অথবা কি তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতেও খারিজ হতে পারে। যে ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করতে পারে আমরা যদি একটু পড়ি, দেখেন
203 ধারায় একজন ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করে দিতে পারে যে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হয়েছিল বা যার নিকট নালিশটি বদলি করা হয়েছিল, শুধুমাত্র সেই ম্যাজিস্ট্রেট 203 ধারায় নালিশ খারিজ করতে পারে। নালিশ খারিজ করতে ম্যাজিস্ট্রেট যে সকল বিষয় বিবেচনা করবে দেখেন, 200 ধারার অধীন নালিশকারীর আন্ডারলাইন করেন শপথ পূর্বক বক্তব্য, শপথ পূর্বক বক্তব্য যদি কি বলেন থাকে, এবং 200 ধারার অধীন আন্ডারলাইন করবেন তদন্ত বা অনুসন্ধানের ফলাফল কি করে বিবেচনা করবে। তাহলে নালিশকারীর শপথপূর্বক বক্তব্য যদি থাকে এবং 202 ধারার অধীন তদন্ত বা অনুসন্ধানের ফলাফল যদি থাকে, নালিশকারীর শপথপূর্বক বক্তব্য যদি থাকে এবং 202 ধারার অধীন তদন্ত বা অনুসন্ধানের ফলাফল যদি থাকে, বিবেচনা করার পর ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে মামলা পরিচালনা বা অগ্রসর হওয়ার কোনো কারণ নেই, তাহলে ম্যাজিস্ট্রেট নালিশ কি করতে পারে, খারিজ করতে পারে। আর নালিশ খারিজ ইংরেজি কি, ডিসমিসাল অফ কমপ্লেইন্ট। জেনে রাখা ভালো, দেখেন 203 ধারায় নালিশ খারিজ বলতে অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি বা খালাস বোঝায় না। এ জায়গায় যে নালিশ যে খারিজ হলো, নালিশ খারিজ হলে এটাকে অভিযুক্ত ব্যক্তির অব্যাহতিও বোঝাবে না, অভিযুক্ত ব্যক্তির কি খালাসও বোঝাবে না। অব্যাহতি যদি দিতেই হয়, অব্যাহতি আলাদা করে দিবে 202(2) খ, 202(2) খ। এখন আসি আমরা নালিশ খারিজের বিরুদ্ধে প্রতিকার। নালিশ খারিজের বিরুদ্ধে অ্যাকচুয়ালি প্রতিকার দুইটা, এক হলো একই বিষয়ের উপর ভিত্তি করে নতুন মামলা করা অথবা উচ্চ আদালতে রিভিশন করা। রিভিশন করা যাবে দায়রা জজের কাছে। দেখেন 203 ধারায় ম্যাজিস্ট্রেট নালিশ খারিজের আদেশ দিলে তার বিরুদ্ধে রিভিশন করা যায়। যে ক্ষেত্রে 203 ধারায় নালিশ ম্যাজিস্ট্রেট অভিযোগ খারিজ করে, সেক্ষেত্রে দায়রা জজ বা হাইকোর্ট বিভাগ 436 বা 439 ধারায় অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। তো অ্যাকচুয়ালি এই জায়গায় লিখবেন যে দায়রা জজের ক্ষেত্রে হলো 439 ক, আর হাইকোর্টে হলো 439, আর 436 সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে রিভিশন আর নরমালি মনে রাখেন, নালিশ খারিজের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট খারিজ করলে প্রতিকার দায়রা জজের কাছে, রিভিশন 439 ক একটু লিখে রাখেন, দায়রা জজের কাছে রিভিশন 439 ক। এ জায়গায় 439 লেখা, 39 হলো হাইকোর্ট, আর দায়রা জজ বললে 439 ক। না, ক একসাথে। 203 বা 204 ধারায় ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করলে একই বিষয়ে নতুন অভিযোগ দায়ের করা যাবে। উচ্চ আদালতের নজির নির্মল শোনা, আপনি একবার প্রশ্ন করছিলেন যে আপনাদের মামলা খারিজ করে দিয়েছে, নতুন মামলা করা যাবে কিনা। এই যে এই উচ্চ আদালতের এই নজির ছাড়াও ধারা রয়েছে, ধারা 403 ধারা, ফৌজদারি কার্যবিধি 403 ধারা যখন পড়বো তখন দেখবেন যে নালিশ খারিজ করলেও সেম বিষয় নিয়ে আবার মামলা করা যাবে। এটা ডাবল জিও পার্টি বা রেস জুডিকাটা নীতি দ্বারা বারিত হবে না। এই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 403 ধারা দোবারা সাজার নীতি প্রযোজ্য হবে না। 3টে স্টার দেন। তাহলে নালিশ খারিজ করলে প্রতিকার কি কি, নতুন মামলা করা অথবা রিভিশন করা, দুইটা একসাথে করা যাবে না, যে কোনো একটা। বিগত বছর প্রশ্ন দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 203 ধারা মতে নালিশ খারিজ করলে এর বিরুদ্ধে চলবে কি, রিভিশন। কোন প্রশ্ন আছে যতদূর আমরা পড়লাম আপনাদের বলেন। এই জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফৌজদারি কার্যবিধির শুনেন, ফৌজদারি কার্যবিধিতে লিখিত পরীক্ষার একটা প্রশ্ন আসে 154 থেকে ওই 265 খ এর ভিতরে। সব ধারা না পড়লেও শুধু যদি 154 ধারা থেকে 265 ছ পর্যন্ত পড়ে, ফৌজদারি কার্যবিধির মোট ধারা হলো 565টা, এর মধ্যে 154 থেকে 265 ছ মানে 100 প্লাস, এর মধ্যে আবার অনেক ধারা নাই, ঠিক আছে। তাহলে এর ভিতরে লিখিত আমার একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ। আর প্রিলিতে এখান থেকে 7, 8, 10টাও পেয়ে যেতে পারেন। এই অংশটুকু হচ্ছে আপনার হটস্পট, মানে এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন হয় এবং প্র্যাকটিক্যাল লাইফেও এই জিনিসটুকুই সবচেয়ে বেশি লাগে। আচ্ছা, তো আমরা চলে আসি 204 ধারা, প্রসেস ইস্যু করা, ইস্যু অফ প্রসেস। ইস্যু অফ প্রসেস, আচ্ছা আমরা একটু পড়তে পড়তে আমাদের মাঝে একটু অলসতা আসছে, একটু আপনাদের জিজ্ঞাসা করি, তাহলে একটু করে বসবেন। রাব্বি সাহেব, নালিশি মামলা বলতে কি বুঝেন বলেন।
প্রসেস ইস্যু করা, ইস্যু অফ প্রসেস, এই প্রসেস বলতে কি বোঝায়? সমন অথবা ওয়ারেন্ট। অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেটের মতে মামলায় অগ্রসর হওয়ার যথেষ্ট কারণ আছে এবং এমন একটি মামলা বলে মনে হয় যে ক্ষেত্রে আন্ডারলাইন করবেন দ্বিতীয় তফসিলের ৪র্থ কলাম অনুসারে প্রথমে সমন ইস্যু করতে হবে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে হাজিরার জন্য সমন ইস্যু করবে। কিন্তু যদি এমন একটি মামলা বলে মনে হয় যে ক্ষেত্রে ৪র্থ কলাম অনুসারে আন্ডারলাইন করবেন প্রথমে ওয়ারেন্ট ইস্যু করতে হয়, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট প্রথমে কি করবে? ওয়ারেন্ট ইস্যু করবে, বা যদি তিনি উপযুক্ত মনে করে হাজির হওয়ার জন্য সমন ইস্যু করতে পারে। অর্থাৎ এই পরের এই দুইটা লাইন গুরুত্বপূর্ণ। অর্থাৎ সমন কেস হলে প্রথমে সমন দিবে, কিন্তু ওয়ারেন্ট কেস হলে প্রথমে কি দিবে? ওয়ারেন্ট। কিন্তু ওয়ারেন্ট কেসে প্রয়োজন মনে করলে সমনও দিতে পারে। ওয়ারেন্ট হলো সবচেয়ে বড়টা। যদি ওয়ারেন্ট দেওয়ার বিধান থাকে তাহলে ওয়ারেন্ট না দিয়ে সমন দিতে পারে বা ওয়ারেন্টও দিতে পারে, কিন্তু যদি সমন দেওয়ার বিধান থাকে তাহলে তো সমনই দিতে হবে, সেক্ষেত্রে কি ওয়ারেন্ট দিতে পারবে? পারবে না। বোঝেন নাই নির্মল সোনা? আসলে আমরা আর একটা খারিজ আছে 204(3) প্রসেস ফি পরিশোধ না করার ফলাফল। প্রসেস ফি পরিশোধ না করার ফলাফল 204(3) ধারায় বলা হয়েছে প্রসেস ফি অর্থাৎ সমন বা পরোয়ানার জন্য ফি পরিশোধ না হওয়া পর্যন্ত ম্যাজিস্ট্রেট সমন বা পরোয়ানা প্রদান করবে না যদি এইরূপ আন্ডারলাইন করবেন ফি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে পরিশোধ না করা হয়, তাহলে ম্যাজিস্ট্রেট অভিযোগটি খারিজ করে দিতে পারে। এই আশরাফুল সাহেব, প্রসেস ফি কত বলেন? প্রসেস ফি কত? 12 টাকা। ওয়ারেন্টের সাথেও 12, সমনের সাথেও 12। দেওয়া হয় না? আপনার কিসের সাথে দেন? খালি সমনের সাথে? ওটা প্রসেস ফি ধরেন না। আচ্ছা, তাহলে আমার মনে রাখতে হবে ভাই, এই প্রসেস ফি না দিলে মামলা কি করে দিতে পারে? খারিজ করে দিতে পারে। জেনে রাখা ভালো। দেখেন, লিখিত নালিশি দরখাস্তের ভিত্তিতে দায়েরকৃত মামলায় প্রত্যেকবার সমন বা পরোয়ানার সাথে নালিশের একটি কপি প্রেরণ করতে হবে। বাস্তবে একটা কপি কি দেন? দেন। প্রসিকিউশন পক্ষের তালিকা জমা না দেওয়া পর্যন্ত কোন সমন বা ওয়ারেন্ট ইস্যু করবে না। ফৌজদারি কার্যবিধি 204(3) ধারায় নালিশ খারিজ অভিযুক্ত ব্যক্তির আন্ডারলাইন করবেন অব্যাহতি বা খালাস বলে গণ্য হবে না। প্রতিকার আগের মতোই রিভিশন অথবা কি দায়ের? নতুন মামলা দায়ের। রিভিশন অথবা নতুন মামলা দায়ের। রিভিশন দায়ের ওদের কাছে হবে 439 ক ধারায়, আর নতুন মামলা তো নতুন মামলাই। তো আমরা এখানে পড়ার আগে যদি আমরা দুইটা তুলনা করি যে 203 আর 204(3) এর মধ্যে যে খারিজ, এই দুই খারিজের মধ্যে আসলে কি কি মিল অমিল বা পার্থক্য আছে, এটা আমরা পীযূষ সাহেবের কাছ থেকে শুনবো। পীযূষ সাহেব 200 না দেখে বলবেন যে আপনার দৃষ্টিতে 203 আর 204(3) ধারার মধ্যে কি কি মিল আছে আর অমিল আছে বলেন। দেখেন না, আমার দিকে তাকান। আগে এতটুকু বলেন যে 203-এ কি আছে? আবার বোর দিক তাকাই, আমার দিক তাকান। 203 ধারায় কি আছে বলেন? আবার তাকান কে বোর দিক? বইটা বন্ধ করেন, দিই বইটা বন্ধ করেন, আমার দিক তাকান। বিমল সাহেব, 203 ধারায় কি আছে? নালিশ খারিজ। ধন্যবাদ। আর 204(3) ধারায়? 204(3)-এ কি আছে? নালিশ খারিজ। দুই জায়গায় তো 203-এও নালিশ খারিজ, 204(3)-এও নালিশ খারিজ। এখন লুৎফর সাহেব এদিক তাকান, এই দুই নালিশ খারিজ যদি আছে তাহলে দুই জায়গা কেন দিল বলেন? এই দুইটার ভিতর পার্থক্য কি? যেটা নালিশ খারিজ ওই জায়গায় যদি জবানবন্দি গ্রহণ, আর একটা হলো আর মনে নাই। আচ্ছা, দ্বিতীয়টা বলেন। দ্বিতীয়টা হলো যে সমন বা ওয়ারেন্টের যে ক্রিয়া ওই ক্রিয়া হবে নালিশ। এই পূর্ণ সাহেব,
203 আর 204-এর 3 নালিশকারী, যে এই দুই নালিশকারীর ভিতরে অ্যাকচুয়াল পার্থক্য কি বলেন? 203-এ যদি মামলায় কারণ না থাকে হুম তাহলে নালিশ খারিজ করে দিতে হবে। হুম আর 204-এ বলছে যদি প্রসেস ফি না সেক্ষেত্রে খারিজ করে দিতে হুম একটা হলো মামলা সাথে সাথে খারিজ করে দেয়, ওনার কাছে মনে হয়েছে এটা মিথ্যা। হবে। আর এক খারিজ হলো যে মামলা সত্য আর প্রসেস ইস্যু করছে, প্রসেস ইস্যু করছে বলেই তো প্রসেস ইস্যুর ফি দেওয়া লাগবে নাকি? তাহলে ওটা তো মিথ্যা ধরে নাই, আমলে নিছে কিন্তু প্রসেস ইস্যুর ফি কি দেন নাই, তাহলে ও নালিশ খারিজ করতে। আর একটা 203 ধারা, একটা 204-এর 3 ধারা, মিল যদি বলি দুইটাই নালিশ খারিজ। আর প্রতিকার দুই ক্ষেত্রে কি একই রকম। আর একটা হয় আমলে গ্রহণ করার আগে 203, আর 204-এর 3 হয় কখন? আমলে গ্রহণ করার পরে। বুঝছেন? এ হলো, এখানে আর পড়বো না, সেলফ প্র্যাকটিসে যা যা আছে পড়ে ফেলবেন ইনশাল্লাহ। সরাসরি চলে আসি 205 ধারায়। পাইছেন? আপনি এত হাই ছাড়তেছেন কেন, মানে এত কি কষ্ট? হ্যাঁ, বঙ্গবন্ধু কলেজের প্রিন্সিপাল আমরা যখন পড়ি তখন হলো হাই স্যার, আব্দুল হাই। আর আমাদের এক বন্ধু আছে, দুষ্ট বন্ধু, ও করছে কি হাই স্যার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আর ও হাই স্যার। এখন আপনি এরকম হাই স্যার দিচ্ছেন, কেউ জায়গা তো হাই নামে কেউ নাই। আর উকিল সাহেবদের মধ্যে একজন ছিল কয়দিন আগে মারা গেছে, চেনেন? নির্মল চেনেন? চেনেন না শিওর? দেখছেন চেনেন না। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের পিপি। আচ্ছা দেখেন, আচ্ছা, অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরাতে অব্যাহতি ধারা 205। এর আগে আমরা ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি একটা ধারা পড়ছি, কত ধারা বলেন? কোন ধরনের মুসলেকার ক্ষেত্রে? শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরাতে অব্যাহতি দিতে পারে ফৌজদারি কার্যবিধি আন্ডারলাইন করেন 205 ধারায়। 205 ধারার বিধান আছে, যখন একজন ম্যাজিস্ট্রেট সমন ইস্যু করে, গোল্ডেন সমন। দেখেন এই জায়গায় পরীক্ষা যদি প্রশ্ন আসে যে 205 ধারা কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য? সমন মামলা, যে মামলা আগে কি সমন ইস্যু করে, মানে সিআর মামলা। বাট বাস্তবে সমন দেখ, অরেন্ট দেখ, জিআর হোক, সিআর হোক, সব মামলাই 205 অনুসরণ করা হয়। বাট পরীক্ষায় আসলে কি লিখতে হবে? এমসিকিউ পরীক্ষায় আসলে আমার উত্তর লিখতে হবে যে মামলা আগে কি ইস্যু করে, সমন ইস্যু করে। তিনি কারণ মনে করলে অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিতে পারে এবং তার উকিলের মাধ্যমে হাজির হতে কি দিতে পারে? অনুমতি দিতে পারে। জেনে রাখা ভালো, দেখেন শুধুমাত্র সমন মামলায় তথা যে মামলায় প্রথমে সমন ইস্যু করা হয়েছে সেই মামলায় অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরাতে অব্যাহতি দেওয়া যেতে পারে। যে মামলায় প্রথমে ওয়ারেন্ট দেওয়া হয় উক্ত মামলায় অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরাতে অব্যাহতি দেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। তবে এখানে একটা কথা লেখেন, বিচারিক নজির অনুসারে, স্টার দিয়ে লেখেন, বিচারিক নজির অনুসারে ওয়ারেন্ট বা জিআর মামলায়, ওয়ারেন্ট বা জিআর মামলায় 205 ধারার বিধান প্রযোজ্য হবে। ওয়ারেন্ট বা জিআর মামলায় 205 ধারার বিধান প্রযোজ্য হবে। ওয়ারেন্ট বা জিআর মামলায় 205 ধারার বিধান প্রযোজ্য। কিন্তু যদি এমসিকিউ পরীক্ষা আসে কোন ধরনের মামলা, শুধু সিআর হলেই হবে না, কোন মামলা? সমন মামলা, যে মামলা আগে কি দিছে, সমন ইস্যু করছে। আমরা চলে আসি আর একটা গুরুত্বপূর্ণ ধারা, পুরাতন বইতে খুব বেশি নাই, বাট যতটুকু আছে ওটাই মোর দেন এনাফ।
একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা আর পুলিশ কর্তৃক তদন্ত চলমান থাকলে তখনকার পদ্ধতি একটু আছেন আপনাদের বইতে 205 ঘ বা 205 ডি কি দেখেন একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা মানে কি মামলা জিআর মামলা আর পুলিশ কর্তৃক তদন্ত চলমান পুলিশ কর্তৃক তদন্ত মানে হলো জিআর মামলা বুঝছেন আইনে অনেক কথা সরাসরি বলা থাকে না বিশেষ করে এই জায়গা কিন্তু জিআর মামলা শব্দটা আছে না এই জায়গা কি আছে পুলিশ কর্তৃক তদন্ত চলমান থাকলে তার মানে ঘটনা একটা ওই ঘটনার উপর আগে কোর্টে মামলা হয়েছে তারপরে আগে কোর্টে মামলা হোক বা না হোক অ্যাকচুয়ালি কোর্টের মামলাটা যে কোনো পর্যায়ে জিআর মামলাটা যে কোনো পর্যায়ে থাকতে পারে ইনভেস্টিগেশন বা ইনকোয়ারি বা বিচার যে কোনো পর্যায়ে থাকতে পারে কিন্তু জিআর মামলাটা থাকবে ইনভেস্টিগেশন স্টেজে তদন্ত পর্যায়ে মানে জিআর মামলা এখনো চার্জশিট পুলিশ রিপোর্ট এখনো দেয় নাই তাহলে এইভাবে চিন্তা করেন আগে আমার কথা শুনেন একই অপরাধ নিয়ে মামলা হয়েছে কয়টা দুইটা একটা সিআর মামলা একটা জিআর মামলা কোনটা আগে পরে কোন মামলা আগে হয়েছে কোন মামলা পরে হয়েছে এটা অপ্রাসঙ্গিক কিন্তু যেটা প্রাসঙ্গিক সেটা হলো সিআর মামলাটা যে কোনো পর্যায়ে থাকতে পারে কিন্তু জিআর মামলাটা থাকবে কোন পর্যায়ে তদন্ত পর্যায়ে বুঝছেন এখন যখন সিআর মামলার ম্যাজিস্ট্রেট জানতে পারলো ওনারে অবগত করা হলো যে ওনার সেম অপরাধ নিয়ে একটা মামলার তদন্ত কিন্তু চলমান আছে এটা জানার সাথে সাথে উনি ওনার নালিশি মামলার যাবতীয় কর্মকাণ্ড পোস্টপন বা স্থগিত করবেন করার সাথে সাথে উনি ওই জিআর মামলার যে আয়ো তারে তলব করবে যে তুমি যত তাড়াতাড়ি পারো তুমি পুলিশ রিপোর্ট জমা দাও বা পুলিশ রিপোর্ট দাখিল করো তাহলে কাহিনী বুঝেন একই বিষয় নিয়ে কয়টা মামলা থাকবে দুইটা কোন মামলা আগে করছে পরে করছে কোনো বিষয় না কোনোটা আগে পরে যে কোনোটা হতে পারে কিন্তু জিআর মামলা যে কোনো স্টেজে থাকবে জিআর মামলা থাকবে কি পর্যায়ে তদন্ত পর্যায়ে এবং ম্যাজিস্ট্রেট কোন মামলার কর্মকাণ্ড স্থগিত করবে জিআর মামলা এবং জিআর মামলার পুলিশ রিপোর্ট কি করবে তলব করবে এইটুক তো বুঝছেন এই জায়গার কোন সাবসেকশনে কি আছে আপনার জানার প্রয়োজন নাই আমি মনে রাখবো সব ঘটনা আছে কিসের ভিতরে 205 টিতে বুঝছেন আচ্ছা এখন আপনারে তলব করলো পুলিশ রিপোর্ট আসার পরে পুলিশ রিপোর্টে তো যদি চার্জশিট দেয় চার্জশিটে ধরেন ওই জায়গায় সিআর মামলার আসামি ছিল নির্মল অনিক আর হিজবুল সাহেব সিআর মামলার আসামি 3 জন আর পুলিশ রিপোর্টে আসছে এই নির্মলও আছে অনিকও আছে হিজবুল সাহেবও আছে তার মানে সিআর মামলার আসামি আর জিআর মামলার আসামি কি একই তখন ওই ম্যাজিস্ট্রেট এই দুইটা মামলারে মার্জ করবে মার্জ মানে হলো সংযুক্ত যুক্ত করে একটা মামলা হিসেবে চালাবে বুঝেন কিনা তখন সিআর মামলা জিআর মামলা এক হয়ে জিআর মামলা হিসেবে চলবে যদি আসামিদের কি থাকে মিল থাকে সিআর মামলা যাদের বিরুদ্ধে করছে আর পুলিশ রিপোর্টে যাদের নাম আসছে দুইজনের যদি কি থাকে মিল থাকে তাহলে জিআর মামলা হিসেবে চলবে দুই মামলা হয়ে যাবে কি এক মামলা আর দেখা গেল সিআর মামলায় আসামি হচ্ছে নির্মল অনিক আর হিজবুল সাহেব কিন্তু জিআর মামলার পুলিশ রিপোর্টের নাম আসছে আখিনুর মিলন আর রাব্বি মিল আছে মিল নাই তাহলে বলবে যে তুমি তোমার গতিতে চলো আর আমার সিআর মামলা আমার গতিতে চলো তাহলে দুই মামলা দুইটাই থাকবে দুই মামলা যখন এক হইল তখন এটা নাম হবে কি সিআর না সিআর বলছি জিআর জি এখন শুনেন যদি এরকম হয় আপনাদের প্রশ্ন যেটা এক্সপেক্ট করছিলাম সেটা করেন নাই যদি এরকম হয় যে সিআর মামলা আসামিতে যে নির্মল অনিক আর হিজবুল সাহেব আর পুলিশ রিপোর্টে যাদের নাম আছে তাদের মধ্যে শুধু নির্মলের নামের সাথে মিল আছে বাকি দুইজনের মিল নাই তাহলে কি হবে আচ্ছা এখন তাহলে কি হবে এটা অ্যাকচুয়ালি নির্ভর করে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের উপর যে উনি তো দেখবে যে সিআর মামলার ঘটনাটা কি আর জিআর মামলার ঘটনাটা কি সার্বিক দিক পর্যালোচনা করে যদি মনে হয় যে না ওই 3 জন তো আছেই প্লাস নির্মলের নামও মিল আছে নতুন নতুন এই আসামিও যুক্ত হবে তাহলেও সংযুক্ত করে একসাথে কি চালাবে আর যদি মনে করে যে না এই মামলার গতিতে এই মামলার গতিতে তাহলে নির্মলের দুই মামলার আসামি হবে এটা তো হইছেই আবার জিআরও আসামি হবে বুঝতে পারছেন তো তাহলে 205 দিয়ে কিন্তু বাস্তবে সহজ যে একই বিষয় নিয়ে মামলা হবে কয়টা দুইটা একটা সিআর একটা জিআর
সিআর মামলাটা যে কোনো পর্যায়ে থাকতে পারে, জিআর মামলাটা থাকবে তদন্ত পর্যায়ে। ম্যাজিস্ট্রেট সিআর মামলার কার্যক্রম স্থগিত করবে এবং জিআর মামলার কি তলব করবে? রিপোর্ট তলব করবে। রিপোর্ট আসার পরে যদি সিআর মামলার আসামির সাথে জিআর মামলার আসামির কি থাকে, মিল থাকে, তাহলে দুই মামলায় এক মামলা হয়ে যাবে জিআর মামলা। আর এবং ওই যে উনি যে প্রশ্নটা করছে যে তাহলে মিল হয়ে গেলে কি হবে, মিল হয়ে গেলে ধরে নেওয়া হবে যে এই দুই মামলা যে এক মামলা হলো পুলিশ রিপোর্টের ভিত্তিতে দায়ের করা হয়েছে। পুলিশ রিপোর্ট ভিত্তি মানে কি, জিআর মামলা। আর যদি মিল না থাকে তাহলে এই মামলা এই মামলার গতিতে, এই মামলা এই মামলার গতিতে। এটাই হলো কত বলেন, 205D বা 205 ঘ। একটু পরে দেখেন, একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা ও পুলিশ কর্তৃক তদন্ত চলমান থাকলে ফৌজদারি কার্যবিধি 205 ঘ দ্বারা উল্লেখিত পদ্ধতি অনুসরণ করতে হবে। নিম্নে বিস্তারিত বিবরণ দেওয়া হলো। অনুসন্ধান বা বিচার স্থগিত 205 ঘ এর কত 1। এই জায়গায় সাবসেকশন মুখস্থ করবেন কে কে আমার বলেন, কারা কারা করবেন? আমি নাই। করেন, আপত্তি নাই। তো একই অপরাধ সম্পর্কে নালিশি মোকদ্দমা আর সাবসেকশন মুখস্থ করবেন যখন আপনার সকল বই এই জায়গা যা আছে এইটুকু আপনার আত্মস্থ হয়ে গেছে, তারপরে আসবেন সাবসেকশনে, বুঝছেন? কিন্তু আমার কি বলবো আর, মানে আপনার মাথায় পাগড়ি পরছেন কিন্তু গায়ে কাপড় নাই, তাইলে আবার হবে না। দেখেন, একই অপরাধ সম্পর্কে নালিশি মোকদ্দমা পুলিশ তদন্ত চলমান থাকলে ম্যাজিস্ট্রেট তার অনুসন্ধান বা বিচার স্থগিত করবে। ধারা 205 ঘ এর 1 ধারায় বলা হয়েছে, যখন পুলিশ রিপোর্ট ব্যতীত অন্য কোনো ভাবে মামলা দায়ের করা হয়, অর্থাৎ নালিশি মামলায় বিচার বা অনুসন্ধানের পর্যায়ে, এটা আন্ডারলাইন করেন, নালিশি মামলায় কি বিচার বা অনুসন্ধান পর্যায়ে যদি ম্যাজিস্ট্রেটের নিকট প্রতীয়মান হয় যে উক্ত অপরাধ সম্পর্কে পুলিশ কর্তৃক তদন্ত কি আছে, চলমান আছে, উক্ত ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার নিকট অপরাধটির অনুসন্ধান বা বিচার স্থগিত করবে। তাহলে কোন মামলা স্থগিত করতেছে? পরীক্ষায় এই প্রশ্নও আসে যে 205D তা কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য। যদি আমরা দুই মামলা পড়ছি, বাট উত্তর হবে কি মামলা? সিআর মামলা। সিআর, কারণ উনি স্থগিত করতেছে কোন মামলা? সিআর মামলা। তদন্তকারী পুলিশ কর্মকর্তার নিকট থেকে উক্ত বিষয়ে প্রতিবেদন কি করবে? তলব করবে। প্রতিবেদন তলব করবে। তারপরে যদি আমরা চলে আসি, দেখেন একত্রে বিচার করবে। একত্রে ম্যাজিস্ট্রেটের নিকট বিচারাধীন নালিশি মামলা ও পুলিশের নিকট তদন্তাধীন মামলা একত্রে বিচার করতে পারবে যদি 173 ধারার অধীন তদন্তকারী পুলিশ কর্মকর্তা রিপোর্ট দাখিল করে এবং এমন প্রতিবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের এমন কোন ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিল যে ম্যাজিস্ট্রেটের নিকট বিচারাধীন নালিশি মামলার আসামি, দেখছেন, এবং উক্ত ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নালিশি মামলা এবং পুলিশ প্রতিবেদনের উপর ভিত্তি করে উদ্ভূত মামলার অনুসন্ধান ও বিচার একত্রে করবে, যেন উভয় মোকদ্দমা পুলিশ রিপোর্টের ভিত্তিতে দায়ের করা হয়েছে বলে কি হবে? সহজভাবে বললে, নালিশি মামলার আসামির সাথে পুলিশ রিপোর্টে যে আসামির মিল আসছে, এদের দুই আসামির যদি মিল থাকে তাহলে দুই মামলা হয়ে যাবে এক মামলা, এবং ওই মামলাটা সিআর থাকবে না, ওটা কি হয়ে যাবে? সিআর মামলা হয়ে যাবে। তারপরে দেখেন, ম্যাজিস্ট্রেট স্থগিত নালিশি মামলাটি অনুসন্ধান বা বিচারে অগ্রসর হবে। দেখেন, তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত পুলিশ রিপোর্ট ম্যাজিস্ট্রেটের নিকট বিচারাধীন নালিশি মামলার অভিযুক্ত ব্যক্তির সাথে সম্পর্কিত না বা পুলিশ রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট কোনো অপরাধ আমলে না নিলে ম্যাজিস্ট্রেট যে নালিশি মামলার কার্যক্রম স্থগিত করেছিল উক্ত মামলার অনুসন্ধান বা বিচারে অগ্রসর হবে। সহজ কথা হলো যে পুলিশ রিপোর্টে যাদের নাম আসছে তাদের সাথে যদি নালিশি মামলার আসামিদের মিল না থাকে তাহলে দুই মামলা আবার দুই মামলার গতিতেই চলবে। তো জেনে রাখা ভালো। যদি আমরা চলে আসি, দেখেন যে 205 ঘ ধারাটি শুধুমাত্র নালিশের মাধ্যমে দায়েরকৃত মামলার ক্ষেত্রে প্রযোজ্য। একই অপরাধ সম্পর্কে নালিশি মোকদ্দমা পুলিশ তদন্ত চলতে থাকলে ম্যাজিস্ট্রেট তার অনুসন্ধান বা বিচার কি করবে? স্থগিত করবে। একমাত্র দায়রা জজ কর্তৃক বিচার্য মামলা ম্যাজিস্ট্রেট 205 ঘ ধারায়, এটা আন্ডারলাইন করেন, দায়রা জজ কর্তৃক বিচার্য মামলা ম্যাজিস্ট্রেট 205 গোল দিবেন, 205 ঘ ধারায় দায়রা আদালতে প্রেরণ করতে পারে। 205 গতে আছে অ্যাকচুয়ালি যখন নালিশি আদালতের ফাংশন শেষ, তখন এই মামলাটা তো বদলি করে দিবে চার্জ গঠনের জন্য এবং বিচার শুরু করার জন্য। যদি দেখে এটা দায়রা আদালত কর্তৃক বিচার্য তাহলে পাঠাই দিবে দায়রা আদালতে। আর যদি দেখে এটা এবং 205 গোল দিবেন গ ধারায়, 205 গ ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট বিচারের জন্য পাঠাতে পারে। তার আগে আমি একটু প্র্যাকটিক্যাল প্রশ্ন করি, দেখে আমি ব্যাখ্যা করব। তার আগে আমাদের নির্মলি বলেন যে একটা সিআর মামলা কতদিন আমলি আদালতে থাকে?
প্রশ্ন আগে বুঝেন। আমি বলছি একটা সিআর মামলা কতদিন কগনিজেন্স কোর্টে থাকে? আপনাদের কোর্টের প্রশ্ন, ফৌজদারি কার্যবিধির প্রশ্ন না। একটু সেম হুম। তো বাড়িতে আমার মন্দির করে হুম। বিচারের জন্য বদলি কখন করে? প্র্যাকটিক্যালি বুঝান যে অমুক মামলা এরকম এরকম সিচুয়েশন হয়েছে, তখন বিচারের জন্য বদলি করবে কখন? এইটা আমি জানতে চাইছি। চেয়ারম্যান সকল আসলে আসবে সকল আসামি কি সেটুক বলেন। একটা শেয়ার মামলায় 5 জন আসামি দিছে বাদী। হ্যাঁ, যদি বিচারিক আদালত আমলি আদালত দেখে যে আসামি সব হাজির হয়ে গেছে, হ্যাঁ। আমরা বিচারের জন্য প্রস্তুত প্রস্তুত। সেক্ষেত্রে যদি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে ও বিচারযোগ্য হয় তখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটা বদলি করবে, যখন চিফ কোর্ট থেকে সেই মামলা আচ্ছা, ধন্যবাদ। আমি যতটুকু জানতে চাইছিলাম ততটুকু আপনারা বলছেন। সেটা হলো শেয়ার মামলায় ধরেন একটা যৌতুকের মামলায় 3 জন আসামি, আর 3 জন আসামি সে হাজির হোক বা তারা গ্রেফতার করে আনুক, যেভাবেই হোক না কেন, সে যখন আদালতে চলে আসছে তো তখন আমলি আদালতের ফাংশন শেষ। তিনি এই মামলাটা বদলি করবে। এখন বদলি করবে কার কাছে? ওনার ইচ্ছা মতো না। ও দেখবে যে যে ধারার মামলাটা দ্বিতীয় তফসিলের 8ম কলামে কি বলা আছে, কোন আদালত বদলি করবে। যদি দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য হয় তাহলে 205 গ ধারায় দায়রা আদালতে পাঠায় দিবে। আর যদি ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক সিনিয়র জুডিশিয়াল হোক বা যেই হোক না কেন, পাঠাবে ম্যাজিস্ট্রেট কোর্টে। এখন ম্যাজিস্ট্রেট কোর্টের হেড কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে 205 গ ধারায় পাঠাই দিবে কার কাছে? বুঝতে পারছেন? এখন দেখি আশরাফুল সাহেব বলেন, একটা জিআর মামলা কতদিন আমলি আদালতে থাকে? যখন পুলিশ রিপোর্ট আসে তারপর পুলিশ রিপোর্ট আসা পর্যন্ত থাকে স্যার। পুলিশ রিপোর্ট আমলে নিলে বদলি হয়ে যায় নাকি? তাহলে পুলিশ রিপোর্ট একটা বিষয় শুনেন আপনারা, মানে বিষয়টা হলো যে সিআর মামলা কিন্তু যেদিন জবানবন্দি মামলাটা সে দাখিল করতে গেছে ওই দিনই কিন্তু 200 ধারায় জবানবন্দি নিয়ে সাথে সাথে আমলে নিতে পারে। অর্থাৎ যেদিন মামলা দায়ের করছে সেই দিনই আমলে নেওয়া যায়, যে ফাইলিং দেখেন। কিন্তু জিআর মামলা কিন্তু সাথে সাথে আমলে নেয় না। অনেক মামলা আছে বছরের পর বছর চলতেছে, এখন আমলে নেওয়া হয়নি, তদন্তই আছে। যেমন সাগর রুনি হত্যা মামলা, আওয়ামী লীগ সরকার থাকাকালে নাই পুলিশ রিপোর্ট দেয় না, এখন তো আওয়ামী লীগ চলে গেছে, এখন দেয় না কেন? কত সালে হয়েছে না? তাহলে সেই মামলা এটা আমলে নিবে কখন? যখন তদন্ত প্রতিবেদন কি আসবে, আসার পরে ওর বিরুদ্ধে আবার কেউ নারাজি টারাজি কিছু দেয় নাই, তখন এটা আমলে যখন নিবে, আমলে নেওয়ার পরে যদি মনে হয় যে এটা হত্যা মামলা তাহলে বিচার দায়রা জজ। তাহলে আমলি আদালত থেকে 205 গতে পাঠিয়ে দিবে কার কাছে? দায়রা জজের কাছে। আর যদি দেখে না যে এটা এমন একটা ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচার্য, তাহলে পাঠিয়ে দিবে কার কাছে? চিফ জুডিশিয়ালের কাছে। তারপরে উনি বন্টন করে দিবে যে কোন ম্যাজিস্ট্রেট বিচার করে। তাহলে জিয়ার মোহাম্মদ বস্তির উপর হ্যাঁ, 5-10 বছর আপনি সাগর রুনি হত্যা মামলা শুনেন নাই? তারপরে সালমান শাহ হত্যা মামলা, এতদিন তো ইউডি কেস ছিল, এখন রূপান্তরিত হয়েছে কি 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 এফআইআর হয়েছে। যা হোক, তাহলে আমরা জেনে রাখা ভালোতে বুঝলাম। তাহলে নির্মল একটু বলেন 205 গ আর 205 গ এর মধ্যে পার্থক্য কি ভাই? যে মামলাটা দায় এখন সেই ক্ষেত্রে বিচার জন্য পাঠাবে দায়রা জজ বললে ভুল হয়, দায়রা আদালত। জুডিশিয়াল এখন সেই ক্ষেত্রে যেন এই যে 205 মামলাটা ধন্যবাদ। তো শুনেন, আগামীকাল আপনাদের 40 মার্কের পরীক্ষা, এবং এই 40 মার্কের পড়ে আসবেন, আমি ধারা বলে দিই, ওই ইয়া থেকে পড়বেন, ওই কত বলে সমন কত থেকে 68 থেকে, 68 থেকে এই যে যতটুকু পড়া হয়েছে এই পর্যন্ত পড়বেন 40 মার্ক। তো এর মধ্যে তো সব নাই, ওই যে 156 পর্যন্ত পড়ছি, এর পরের গুলো তো পড়া হয়নি। যতটুকু পড়ছি এর ভিতরে 40 মার্কের পরীক্ষা। আগামীকাল পড়া আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকেন। জি, ছুটি লাগবে তাই? ছুটি নেন, ছুটি নেন, বাট আমাদের ক্লাস হবে। মানে অনলাইনেও থাকতে পারবো না, আমাদের প্রোগ্রাম আছে।